Hello viewers, Assalamu alaikum. I'm Dr. Farida Yasmin. Welcome back to my class at Axis Medical School. গত প্রায় কয়েক সপ্তাহ ধরে আমি সিস্টেমিক প্যাথোলজির বিভিন্ন ইম্পর্টেন্ট সিস্টেম এবং তার কিছু ইম্পর্টেন্ট সিস্টেমের ইম্পর্টেন্ট ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম। এর ভিতরে আমি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং রেনাল প্যাথোলজির মধ্যে গ্লোমেরুলার ডিজিজ এই ডিজিজগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। আমি আশা করছি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা, বিশেষ করে প্যাথোলজি স্টুডেন্টসরা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে উপকৃত হয়েছে, অর্থাৎ তারা এই সিস্টেমের ডিজিজগুলো নিয়ে তারা কিছুটা আইডিয়া করতে পেরেছে। তো এই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট সিস্টেম, দ্যাট ইজ লিভার প্যাথোলজি, এই বিষয়টা নিয়ে আজকে ধারাবাহিক আলোচনা আমি আজকে প্রথম ক্লাসটা শুরু করছি। তো লিভার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অর্গান আমাদের বডির। তো কেন লিভার ডিজিজ নিয়ে আমরা এত কনসার্ন বা এত চিন্তিত? তো সে কথাটা বলতে গেলে একটা ডাটা বলতে হয় যে পৃথিবীতে এখন বর্তমানে প্রতি বছর প্রায় 2 মিলিয়ন লোক লিভার ডিজিজে মৃত্যুবরণ করে। অর্থাৎ লিভার ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যার হাইয়েস্ট মরবিডিটি এবং মর্টালিটি রেট আছে ওয়ার্ল্ডে। তো অ্যাভারেজ 2 মিলিয়ন পিপল এভরি ইয়ার মৃত্যুবরণ করে লিভার ডিজিজে, এবং এই 2 মিলিয়নের মধ্যে প্রায় 1 মিলিয়ন লোকই লিভার সিরোসিসে আক্রান্ত থাকে, আর বাকি 1 মিলিয়ন বিভিন্ন ইনফেকশাস হেপাটাইটিস বা লিভার ক্যান্সার এইসব ডিজিজে আক্রান্ত থাকে। তো আমাদের দেশে যদিও লিভার ডিজিজে মৃত্যুর হার এত বেশি নয়, কিন্তু আমাদের দেশে ইনফেকশাস হেপাটাইটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক বেশি লিভারে ইনফেকশাস ডিজিজগুলো আমাদের দেশে পাওয়া যায়। তো আজকে এই কারণেই আমি লিভার ডিজিজে গুলো নিয়ে, বিশেষ করে ইম্পর্টেন্ট লিভার ডিজিজগুলো নিয়ে আজকে আলোচনা শুরু করছি। তো আলোচনা শুরুতেই আমি অন্যান্য ক্লাসের মতোই প্রথমে লিভারের একটু অ্যানাটমি এবং হিস্টোলজিটা একটু আলোচনা করে নেই, যাতে করে হিস্টোপ্যাথোলজিগুলো বুঝতে আমাদের একটু সহজ হয়। আজকে আমি যা যা আলোচনা করব তার সামারি হচ্ছে, প্রথমে আমি লিভার হিস্টোলজি নিয়ে আলোচনা করব, পরবর্তীতে লিভার সেল যে ইনজুরি হয় সে প্যাটার্ন অফ লিভার হেপাটোসাইট ইনজুরি, এটা নিয়ে আজকে আমি বিশেষ করে আলোচনা করব, এবং সবশেষে আমি অ্যাকুট লিভার ফেলিউর এবং লিভার সিরোসিস এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে আমি স্পেসিফিক লিভার ডিজিজ যেমন ইনফেকশাস হেপাটাইটিস এবং অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই ডিজিজগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আসো আজকের আলোচনা শুরু করা যাক। এখানে আমরা একটা লিভারের অ্যানাটমি দেখতে পাচ্ছি। তো লিভার হচ্ছে একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান, ডায়াফ্রামের নিচে থাকে। এর ওয়েট যদি বলি, এটা হচ্ছে অ্যাবাউট 1.5 কেজি, অর্থাৎ এটা একটা বেশ ওয়েটফুল একটা অর্গান, এবং এর দুটা লোব থাকে, রাইট লোব এবং লেফট লোব। তো লিভারের ফাংশন যদি বলতে যাই, তাহলে আমরা জানি যে মোর দেন 500 ফাংশনস লিভার সার্ভ করে। তো ডাইজেস্টিভ, মেটাবলিক, সিনথেটিক, এক্সক্রিটরি বিভিন্ন রকমের ফাংশন এরা সার্ভ করে। তো এই ফাংশনগুলো করতে গিয়ে লিভারের কতগুলো স্পেশাল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে যেগুলো তার এই ফাংশন করতে হেল্প করে। তো আমরা আস্তে আস্তে এই লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, লিভারকে যদি আমরা অ্যানাটমিক্যাল অ্যাসপেক্ট বলতে যাই, তো লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এর ওয়েট আমি আগেই বলেছি যে প্রায় 1.5 কেজি, এবং টোটাল বডি ওয়েটের 2.5% টোটাল বডি ওয়েট ক্যারি করে লিভার, এবং এর লোকেশন হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এবং লেফট লোবটা লেফট হাইপোকন্ড্রিয়াক পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। তো আমি লিভারের যে হিস্টোলজি, যে হিস্টোপ্যাথোলজি বুঝতে গেলে আমাদেরকে প্রথমে লিভার হিস্টোলজি সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। তো সেই জন্য আমি প্রথমে লিভারের হিস্টোলজিটা নিয়ে আলোচনা করছি। তো লিভারের হিস্টোলজির একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ লিভার, এটাকে যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে হেপাটিক লোবিউল। আমরা জানি 3 ধরনের লোবিউল আছে, ক্লাসিক হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল এবং পোর্টাল অ্যাসিনাস। তো আমরা প্রথমে হেপাটিক লোবিউল সম্পর্কে একটু আলোচনা করি। তো হেপাটিক লোবিউল এটা হচ্ছে একটা রাফলি একটা হেক্সাগোনাল, অর্থাৎ 6টা কোণা থাকে এরকম একটা স্ট্রাকচার, যেটা কিনা তৈরি হয় হেপাটোসাইটের প্লেট দিয়ে। অর্থাৎ লিভারে প্যারেনকাইমার যে মেইন সেল
যেটাকে আমরা হেপাটোসাইট বলি, এই হেপাটোসাইটের প্লেটের মাধ্যমে এই হেক্সাগোনাল স্ট্রাকচারটা হেপাটিক লবিউল এটা তৈরি হয়। এখানে আমরা একটা হেপাটিক লবিউলের অংশ দেখতে পাচ্ছি। তো এটা যদি একটা হেক্সাগোনাল স্ট্রাকচার হয় তাহলে এর সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইনটা হচ্ছে কি, এটা হচ্ছে হেপাটিক ভেইনের একটা টার্মিনাল টুইগ, অর্থাৎ সেন্ট্রাল ভেইন থেকে ব্লাড গুলো কালেক্ট হয়ে হেপাটিক ভেইনে যাবে। আর এই যে হেপাটিক লবিউল এর যে 6টা কর্নার, এই 6টা কর্নারে থাকে কি পোর্টাল ট্র্যাক্ট। পোর্টাল ট্র্যাক্টে যে কম্পোজিশন সেগুলো হচ্ছে যে পোর্টাল ভেইন, এখানে ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন, তারপরে হচ্ছে হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট, এই 3টা জিনিস মিলে তৈরি হয় পোর্টাল ট্র্যাক্ট। অর্থাৎ হেক্সাগোনাল স্ট্রাকচার যে হেপাটিক লবিউল, এর সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন এবং 6টা কর্নারে থাকে পোর্টাল ট্র্যাক্ট। এখানে পোর্টাল ট্র্যাক্ট, এখানে পরবর্তীতে এখানে কিছু লিম্ফ্যাটিক চ্যানেলও আবিষ্কৃত হয়েছে, তো কিন্তু নামটা পোর্টাল ট্র্যাক্টই রয়ে গিয়েছে, যদিও এখানে 4টা স্ট্রাকচার মোটামুটি আমরা পাই, বাইল ডাক্ট, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং কিছু লিম্ফ্যাটিক্স এখানে থাকে। তো এই হেক্সাগোনাল স্ট্রাকচারটার 6টা কর্নারে পোর্টাল ট্র্যাক্ট থাকে এবং সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন। আচ্ছা, এখানে আমরা হেপাটিক লবিউল গুলোর কনসেপ্ট দেখতে, ফিগার দেখতে পাচ্ছি। 3 ধরনের হেপাটিক লবিউল থাকে, ক্লাসিক হেপাটিক লবিউল, পোর্টাল লবিউল এবং হেপাটিক অ্যাসিনাস। আচ্ছা, ক্লাসিক হেপাটিক লবিউলের আমি আগেও বলেছি যে সেন্টারে থাকে সেন্ট্রাল ভেইন এবং 6টা কর্নারে থাকে পোর্টাল ট্র্যাক্ট। এখানে বলে রাখা ভালো যে লিভারের যে ব্লাড সাপ্লাই, যে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই, যে ব্লাডটা লিভারে ঢুকছে, তো সেখানে 2 রকমের ব্লাড সাপ্লাই থাকে, একটা হচ্ছে হেপাটিক আর্টারি আর একটা হচ্ছে পোর্টাল ভেইন। তো পোর্টাল ভেইনের মাধ্যমে জিআই ট্র্যাক্ট থেকে নিউট্রিশন এবং অক্সিজেন সহ ব্লাডটা পোর্টাল ট্র্যাক্টের মাধ্যমে লিভারে ঢুকছে। আর হেপাটিক আর্টারি অর্থাৎ পোর্টাল ভেইনের মাধ্যমে ব্লাড ঢুকছে প্রায় 60 to 70%, আর বাকি 30 to 40% ব্লাড সাপ্লাই হচ্ছে হেপাটিক আর্টারির মাধ্যমে আসে এবং লিভার প্যারেনকাইমাতে ঢুকে এই হেপাটিক আর্টারি এবং ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন এরা একসাথে হয়ে লিভার সাইনোসয়েড তৈরি করে এবং পরবর্তীতে এটা সেন্ট্রাল ভেইনে ড্রেইনড হয়। তাহলে ক্লাসিক হেপাটিক লবিউলের আমরা মাঝখানে পাচ্ছি সেন্ট্রাল ভেইন, যেটা হচ্ছে একটা টার্মিনাল টুইগ অফ হেপাটিক ভেইন, অর্থাৎ সেন্ট্রাল ভেইন ব্লাড কালেক্ট করে হেপাটিক ভেইনে দিয়ে দিবে, হেপাটিক ভেইন থেকে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে ব্লাডটা লিভার থেকে বের হবে। আর ব্লাডটা লিভারে ঢুকছে হচ্ছে হেপাটিক আর্টারি এবং সেন্ট্রাল ভেইনের মাধ্যমে, যারা পরে একসাথে করে হেপাটিক সাইনোসয়েডস মাধ্যমে তারা ভেইনে ড্রেন করবে। অর্থাৎ এখানে ব্লাডের ডিরেকশন যদি আমরা বলি সেন্ট্রিপিটাল, অর্থাৎ পেরিফেরাল থেকে সেন্টারের দিকে ব্লাডটার ডিরেকশন থাকে। তাহলে এখানে এই পোর্টাল ক্লাসিক হেপাটিক লবিউলের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে কি, যে একটা ভেইন যে এরিয়াকে ড্রেন করছে আমরা সাধারণত হেপাটিক লবিউলে সেই এরিয়াটাই বুঝতে পারি। এবার আসি যে পোর্টাল লবিউল। পোর্টাল লবিউল বলবো যখন আমরা একটা পোর্টাল ট্র্যাক্টকে সেন্টারে রেখে 3টা সেন্ট্রাল ভেইনকে যখন আমরা একটা ইমাজিনারি লাইন দিয়ে অ্যাড করি, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা বলি পোর্টাল লবিউল। তো এই পোর্টাল লবিউল মূলত এটা একটা নিউট্রিশনাল স্ট্রাকচার। তো এখানে বলা হচ্ছে কি যে একটা পোর্টাল লবিউলে যে এরিয়াটা থাকে বাইল ড্রেন করে, সাধারণত একটা বাইল ডাক্টে পোর্টাল হেপাটিক ট্র্যাক্টে যে বাইল ডাক্টটা আছে সেখানে এই এরিয়া থেকে সবগুলো বাইল একটা বাইল ডাক্টে ড্রেন হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে হেপাটিক অ্যাসিনাই। অ্যাসিনাই সাধারণত 2টো সেন্ট্রাল ভেইনকে একসাথে করে যে ডায়মন্ড শেপের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি হেপাটিক অ্যাসিনাস অথবা হেপাটিক অ্যাসিনাস অফ র্যাপাপোর্ট। এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে ক্লাসিক হেপাটিক লবিউল, যেটা সেন্টারে সেন্ট্রাল ভেইন এবং পেরিফেরিতে 6টা কর্নারে পোর্টাল ট্র্যাক্ট থাকে। পোর্টাল ট্র্যাক্টের মাধ্যমে হচ্ছে ব্লাড লিভারের ভিতরে ঢুকে আর সেন্ট্রাল ভেইনের মাধ্যমে ব্লাড লিভার থেকে বের হয়ে যায়। আর আবারও বলছি যে ব্লাডের ডিরেকশন হচ্ছে সেন্ট্রিপিটাল, অর্থাৎ পেরিফেরি থেকে সেন্টারের দিকে আসে। এখানে আমরা একটা অরিজিনাল যে লিভার হিস্টোলজিতে যে আরবিট্রারি হেক্সাগোনাল স্ট্রাকচারটা দেখি ক্লাসিক লিভার লবিউলের, এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। ঠিক সেন্টারে সেন্ট্রাল ভেইন আর কর্নার গুলোতে এখানে হচ্ছে পোর্টাল ট্রায়াড, যেখানে আমরা পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট থাকে। আচ্ছা, এখন আসি যে এই যে হেপাটিক লবিউলের কম্পোজিশন কি। হেপাটিক লবিউলে সেন্ট্রাল ভেইন থেকে হেপাটিক যে প্যারেনকাইমাল সেল, আমরা এখানে ইসোনোফিলিক সেলগুলো দেখতে পাচ্ছি, হেপাটোসাইট, এরা
পাশাপাশি বসে একটা কর্ড লাইক অ্যারেঞ্জমেন্ট বা প্লেট লাইক অ্যারেঞ্জমেন্টে তারা সেন্ট্রাল ভেন থেকে পোর্টাল ট্র্যাক্টের দিকে তারা একটা প্লেট ফর্ম করে থাকে। এই অ্যারেঞ্জমেন্টে এটা থাকে। সাধারণত এই সেলগুলো 1 to 2 সেল থিকনেস থাকে। আর আমরা হেপাটোসাইটের পাশে যে সাদা স্পেসটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হেপাটিক সাইনোসয়েডস, যারা ব্লাডকে লিভারে পোর্টাল ট্র্যাক্ট থেকে সেন্ট্রাল ভেনের দিকে ব্লাড ড্রেইন করছে। এখানে আমরা আরেকটা ক্লাসিক হেপাটিক লোবিউলের ছবি দেখতে পাচ্ছি, যেখানে ঠিক মাঝখানে আছে সেন্ট্রাল ভেন এবং কর্নারে পোর্টাল ট্র্যাক্ট আছে। তো এই ফিগারটা আমি বারবার দেখাচ্ছি এই কারণে যে লিভারের যে ডিজিজগুলো হচ্ছে, বিশেষ করে ইনফেকশাস হেপাটাইটিস, টক্সিন মেডিয়েটেড ইনজুরি, ইস্কেমিক ইনজুরি, হাইপক্সিক ইনজুরিগুলো হয়। তো সাধারণত এই লোবিউল স্ট্রাকচারগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই ডিজিজগুলো হয়। তো সেই জন্য আমি বারবার করে এই স্ট্রাকচারটা এক্সপ্লেইন করছি। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাইল। আমরা জানি পোর্টাল ট্র্যাক্টে যে বাইল ডাক্ট থাকে, তো বাইল কোথায় তৈরি হয়? বাইল তৈরি হয় হেপাটোসাইটের অভ্যন্তরে। তো এই হেপাটোসাইট থেকে যখন বাইলটা সিনথেসিস হচ্ছে, পরবর্তীতে দুইটা ফেসিং হেপাটোসাইটের মাঝখানে একটা ন্যারো স্পেস থাকে, যেটাকে বলা হয় বাইল ক্যানালিকুলি। তো বাইল প্রথমে লিভার হেপাটোসাইট থেকে সিক্রেশন হয়ে সিনথেসিস হয়ে এই বাইল ক্যানালিকুলিতে চলে আসে। এখান থেকে এসে তারা ক্যানেল অফ হেরিং, আরেকটা চ্যানেল, যেখানে লাইনিং এ আমরা হেপাটোসাইট এবং কোলাঞ্জিওসাইট অর্থাৎ বাইল ডাক্টের যে সেলগুলো সেটা পাই। তো সেখান থেকে তারা ডাইরেক্টলি পোর্টাল ট্র্যাক্টে যে বাইল ডাক্ট আছে সেখানে বাইলটা ড্রেন করে। তাহলে বলতে হবে কি যে বাইল ফ্লুইড ডিরেকশন হচ্ছে সেন্টার টু পেরিফেরি, অর্থাৎ লিভার সেলের মাঝখান থেকে বাইল তৈরি হয়ে তারা বাইল ক্যানালিকুলির মাধ্যমে তারা পোর্টাল ট্র্যাক্টে যে বাইল ডাক্ট আছে সেখানে এসে ড্রেন করছে। আমরা জানি যে ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট থাকে। পরবর্তীতে তারা কমন বাইল ডাক্ট দিয়ে তারা লিভার থেকে বের হয়ে চলে আসে। তো তাহলে বাইলের ডিরেকশন হচ্ছে সেন্ট্রিফিউগাল, অর্থাৎ সেন্টার থেকে পেরিফেরির দিকে, আর ব্লাডের ডিরেকশন হচ্ছে সেন্ট্রিপিটাল, অর্থাৎ পেরিফেরি থেকে সেন্টারের দিকে ব্লাডের ডিরেকশন। আমরা এখানে একটা বাইল কানালিকুলি দেখতে পাচ্ছি, যে বাইলটা সেন্টার থেকে বাইল ডাক্ট অর্থাৎ পোর্টাল ট্র্যাক্টের বাইল ডাক্টের দিকে বাইলটা ডিরেকশন হয়ে অর্থাৎ এখানে ড্রেন হচ্ছে আস্তে আস্তে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে স্পেস অফ ডিসি। তো স্পেস অফ ডিসিটা কি? এই যে হেপাটিক প্যারেনকাইমার বা হেপাটিক যে প্লেটগুলো এবং তার ঠিক পাশে আমরা দেখিয়েছি যে সাইনোসয়েড থাকে। সাইনোসয়েড গুলো হচ্ছে কি একটা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এখানে এন্ডোথেলিয়াতে একটা গ্যাপ থাকে, এই জন্য আমরা এগুলোকে বলছি ফেনেস্ট্রেটেড ব্লাড ভেসেল। তো এই যে সাইনোসয়েড, এর লাইনিং এ থাকে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। যেহেতু এটা ব্লাড ভেসেল, তাহলে লাইনিং এ থাকবে এন্ডোথেলিয়াল সেল। এবং এই সাইনোসয়েডের লুমিনাল ফেসে একটা ম্যাক্রোফেজ ধরনের সেল থাকে, যে সেলটা হচ্ছে মনোসাইট ম্যাক্রোফেজ সিস্টেমের, একে বলা হয় কুফার সেল। এটা সাধারণত ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি কাজ করে। তো এখানে আমরা সাইনোসয়েডের লাইনিং এ এন্ডোথেলিয়াল সেল এবং লুমেনে কুফার সেলটা দেখতে পাচ্ছি। এখন একটা ন্যারো স্পেস আছে এই যে হেপাটিক প্যারেনকাইমাল সেল এবং সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে, যে স্পেসটাকে বলা হচ্ছে স্পেস অফ ডিসি। খুবই ন্যারো স্পেস, সাধারণত মাইক্রোস্কোপে দেখা যায় না, স্পেশাল স্টেইন করে একে আইডেন্টিফাই করতে হয়। তো এই স্পেস অফ ডিসিতে থাকে একটা সেল, যেটাকে বলা হচ্ছে, আগে বলা হতো ইটোসেল, আর বর্তমানে আমরা এটাকে স্টিলেট সেল বলি। এটা স্টার শেপেড সেল, এজন্য একে স্টিলেট সেল বলা হয়। তো এই স্টিলেট সেলটার কাজ হচ্ছে কি, যে এটা সাধারণত কুইসেন্ট অবস্থায় থাকে। এর সাইটোপ্লাজমে প্রচুর ফ্যাট থাকে, লিপিড স্টোরিং সেলও বলা যায়, এবং এই লিপিডের ভিতরে এরা ভিটামিন এ স্টোর করে। হ্যাঁ, অর্থাৎ কুইসেন্ট অবস্থায় সে লিপিড স্টোরিং সেল হিসেবে কাজ করে, ভিটামিন এ স্টোর করে। কিন্তু যখন কোনো হেপাটোসাইট নেক্রোসিস হয়, যে কোনো কারণে, সেটা ভাইরাস হতে পারে, টক্সিন হতে পারে, ইস্কেমিয়া হতে পারে, তখন এই সেলগুলো প্রলিফারেশন হয়ে মায়োফাইব্রোব্লাস্টিক সেলে কনভার্ট হতে পারে এবং তারা ফাইব্রোসিস করতে পারে। আমি পরবর্তীতে এই লিভারে ইনজুরি হলে কিভাবে ফাইব্রোসিস হয় এই মেকানিজমটা আমি বলবো। এখানে শুধু আমরা এটুকুই জেনে রাখি যে ইটোসেল বা স্টিলেট সেলই মেইন সেল, যেটা কিনা হেপাটিক ফাইব্রোসিসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমি একটা পোর্টাল লোবিউলের ডায়াগ্রাম দেখাচ্ছি, যে এখানে ঠিক মাঝখানে থাকে পোর্টাল ট্র্যাক্ট এবং সেন্টার, এবং চারদিকে থাকছে হচ্ছে সেন্ট্রাল ভেন গুলো। তো
তো এখানে একটা বাইল ডাক্ট, এখানে যে পোর্টাল ট্র্যাক্টের যে বাইল ডাক্ট আছে এই এরিয়াটাকে একটা বাইল ডাক্টে ড্রেন করছে। এখানে একটা পোর্টাল লোবিউলের একটা ডায়াগ্রাম। আচ্ছা, হেপাটিক অ্যাসিনাস। হেপাটিক অ্যাসিনাস আগে আমিও বলেছি যে এটা একটা ডায়মন্ড শেপের স্পেস, যেটা দুটো সেন্ট্রাল ভেইনকে অ্যাড করে তৈরি করা হয়। তো এই হেপাটিক অ্যাসিনাসটা হচ্ছে এটার ফর্মস, স্ট্রাকচারাল এবং মেটাবলিক ফাংশনস অফ দ্য লিভার, এই দুটোকে অ্যারেঞ্জ করে এই ডায়াগ্রামটা তৈরি করা হয়। তো এই অ্যাসিনাসকে আমরা 3টা জোনে ভাগ করতে পারি। একটা হচ্ছে জোন 1, আমরা এখানে দেখছি এটা একটা সেন্ট্রাল ভেইন, এটা একটা পোর্টাল ট্র্যাক্ট এবং এটা হচ্ছে একটা সেন্ট্রাল ভেইন। তো আমরা বলেছিলাম যে হেপাটিক অ্যাসিনাসটাকে আমরা 3টা জোনে ভাগ করেছি। তো পোর্টাল ট্র্যাক্টের পাশে যে হেপাটোসাইট গুলো থাকে এগুলোকে আমরা বলি জোন 1। জোন 1 হচ্ছে অ্যারাউন্ড দ্য ভাস্কুলার ব্যাকবোন, এবং এখানে বলছি যে পোর্টাল ট্র্যাক্টের থেকে আমরা জানি যে হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন লিভারে ঢুকছে। তো তাহলে এই পোর্টাল ট্র্যাক্টের আশেপাশে যে হেপাটোসাইট গুলো এরা সবচেয়ে বেশি অক্সিজেন এবং নিউট্রিশন পাবে। তো সেজন্য এদেরকে বলা হচ্ছে জোন 1, এবং এরা থাকে ওয়েল অক্সিজেনেটেড। পক্ষান্তরে সেন্ট্রাল ভেইনের পাশে যে হেপাটোসাইট গুলো থাকে তারা হচ্ছে সবচেয়ে কম অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই পাবে। তো এই সেলগুলোকে বলা হয় সেন্ট্রিলোবিউলার হেপাটোসাইট, এবং এরা সবচেয়ে কম নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই পাবে। আর এই দুটোর মাঝখানে আছে মিড লোবিউলার জোন। তো এই জোনের ভাগ করার কারণ হচ্ছে কি, যে সাধারণত পেরিপোর্টাল এরিয়াতে যে হেপাটোসাইট গুলো থাকে এগুলোতে সিনথেটিক ফাংশন গুলো বেশি হয় লিভারের, আর সেন্ট্রিলোবিউলার এরিয়াতে যারা কম নিউট্রিশন এবং অক্সিজেন কম পায় তাদের ওখানে বেশি এক্সক্রিটরি ফাংশন লিভারের যেগুলো সেগুলো বেশি এই সেলগুলোর মাধ্যমে হচ্ছে। তো আমরা এই জোন 1, 2 এবং 3 এগুলোর আরো একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে কি, যে যেহেতু সেন্ট্রাল ভেনের আশেপাশে যে সেলগুলো অর্থাৎ সেন্ট্রিলোবিউলার হেপাটোসাইট যারা, তাদের অক্সিজেন সাপ্লাই এবং নিউট্রিশন সাপ্লাই কম্পারেটিভলি কম থাকে জোন 1 এর চাইতে, তাহলে যে কোনো ইসকেমিক অথবা টক্সিন রিলেটেড যখন ইনজুরি হয় তখন এই সেলগুলো, এই সেন্ট্রিলোবিউলার সেলগুলো সবচেয়ে বেশি নেক্রোসিসে সবার আগে আক্রান্ত হয়, এবং এখানে সবার আগে এখানে নেক্রোসিসটা দেখা যায়। এখানে আমি জোন 1, 2 এবং জোন 3 এখানে আরেকবার দেখাচ্ছি। যে জোন 1 হচ্ছে কি, যে পেরিপোর্টাল এরিয়ার যে হেপাটোসাইট গুলো যারা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি আর্টারি এবং পোর্টাল ভেইন থেকে তারা সবচেয়ে বেশি নিউট্রিশন এবং ব্লাড সাপ্লাই পাচ্ছে, এবং জোন 3 তে তারা সেন্ট্রাল ভেইনের পাশে থাকে, সেন্ট্রিলোবিউলার হেপাটোসাইট বলা হয়, এরা সবচেয়ে কম অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই পায়। তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল হেপাটোসাইট গুলোকে একটু ডিসক্রাইব করি। আমরা বলেছি যে সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক্টের দিকে হেপাটোসাইট গুলো একটা পাশাপাশি বসে একটা প্লেট লাইক বা কর্ড লাইক ফ্যাশনে তারা বা রেডিয়েটিং ম্যানারে তাদের অ্যারেঞ্জমেন্টটা থাকে। প্রত্যেকটা হেপাটোসাইট পাশাপাশি তারা বসে থাকে, এবং তাদের মাঝখানটাতে বিটুইন টু ফেসিং হেপাটোসাইট বাইল ক্যানালিকুলি থাকে, এবং বাইল হেপাটোসাইট থেকে সিনথেসিস হয়ে বাইল ক্যানালিকুলির মাধ্যমে তারা বাইল ডাক্টের দিকে ফ্লো করে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হেপাটোসাইটের কথা যদি আমি বলি, এগুলো হচ্ছে একটা পলিগোনাল সেল, এবং এদের সাইটোপ্লাজমে নিউমেরাস ইওসিনোফিলিক গ্র্যানিউলস থাকে। এই গ্র্যানিউলস গুলোর কাজ হচ্ছে কি, যে আমরা জানি যে লিভারের অনেক রকমের ফাংশন, আমি আগেই বলেছি প্রায় 500 টাইপের ফাংশনস এই লিভার সেল ক্যারি করে। তো এত ফাংশন করতে গিয়ে সিনথেটিক ফাংশন, এক্সক্রিটরি ফাংশন, তার মেশিনারিজ অনেক প্রয়োজন হয়। যেমন তার গলগি অ্যাপারাটাস বেশি প্রয়োজন হয়, তার মাইটোকন্ড্রিয়ার বেশি প্রয়োজন হয়, স্মুথ এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেশি প্রয়োজন হয়। তো এই যে অর্গানেলস গুলো এই হেপাটোসাইটের ভিতরে, তারা হচ্ছে কি, যে এই নিউমেরাস গ্র্যানিউলস যে আমরা দেখি হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইনে, তো এগুলো হচ্ছে এই হেপাটোসাইটের ভিতরের অর্গানেলস গুলো। এবং এই জন্য আমরা এর সাইটোপ্লাজমে নিউমেরাস ইওসিনোফিলিক গ্র্যানিউলস দেখি, আর এর সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াস থাকে। তো সাধারণত এর একটা নিউক্লিওলাইও থাকে। অনেক সময় নর্মাল কন্ডিশনে আমরা একটা বা মোর দেন ওয়ান নিউক্লিয়াস পেতে পারি হেপাটোসাইটে।
তো আমরা এই হেপাটোসাইটের যখন রিজেনারেশন হয় তখন আমরা এর ভিতরে কিছু চেঞ্জ দেখতে পারবো। যখন রিভার্সিবল ইনজুরি হয় এবং ইরিভার্সিবল ইনজুরি হয় তখন আমরা এই হেপাটোসাইটের যে মরফোলজিক্যাল চেঞ্জগুলো এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। আর এই যে প্রত্যেকটা হেপাটোসাইটের প্লেট এর মাঝখানে যে সাদা স্পেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেপাটিক সাইনোসয়েড। হেপাটিক সাইনোসয়েডের লাইনিং এ কি থাকে? এন্ডোথেলিয়াল সেল, এবং সাইনোসয়েডের লুমেনে থাকে হচ্ছে কুপার সেল থাকে। আর হেপাটোসাইটস এবং সাইনোসয়েডস এর মাঝখানে যে ন্যারো স্পেস অফ ডিসি, সেখানে থাকে কুইসেন্ট স্টিলেট সেল। তো এগুলো হচ্ছে যে লিভারের ভিতরে আমরা যা যা সেল পেয়ে থাকি। আমরা যখন পরবর্তীতে এর প্যাটার্ন অফ ইনজুরি গুলো বলবো তখন আমরা এই সেলুলার প্যাটার্নে যে চেঞ্জ গুলো হয় সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। তো এখন আসি এই যে লিভারের এই যে স্পেশাল টাইপ অফ হিস্টোলজি আমি আলোচনা করলাম। তো এই হিস্টোলজিটা কি উদ্দেশ্য বা এর কি সুবিধা? তো লিভারে এই যে বিভিন্ন ধরনের ফাংশন করছে, তো এই যে হেপাটোসাইটের ভিতরে তার অনেক নিউমেরাস অর্গানেলস গুলো থাকে, এরা বিভিন্ন রকমের কাজ করে। যেমন তারা কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন সব ধরনের ফুড মেটাবলিজমে তারা হেল্প করে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা জানি সে গ্লাইকোজেন তৈরি করে গ্লুকোজ থেকে, আবার প্রয়োজনে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বাইরে সাপ্লাই দিতে পারে। ফ্যাটকে ক্যাটাবলিজম করে লাইপোপ্রোটিন সিনথেসিস করে, কোলেস্টেরল সিনথেসিস করে, তারপর প্রোটিন মেটাবলিজমে এটা হেল্প করে। সেই সিক্রেটরি ফাংশনের মধ্যে যদি আমরা বলি, লিভার থেকে বাইল সিক্রেশন হয় এবং বাইলের মাধ্যমে বাইল অ্যাসিড, বাইল সল্ট, বাইল পিগমেন্ট গুলো সিক্রেশন হয়। লিভার কতগুলো টক্সিক প্রোডাক্ট এক্সক্রিট করে, তার মধ্যে হচ্ছে বিলিরুবিন, বিভিন্ন রকমের ড্রাগস এবং টক্সিনস। লিভার কি কি সিনথেসিস করে? অ্যালবুমিন মেনলি এবং কোয়াগুলেশন ফ্যাক্টরস। কিছু স্টোরেজ করে, লিভারের স্টোরেজ ফাংশনের মধ্যে আছে ভিটামিনস এবং কার্বোহাইড্রেটস। কিছু টক্সিন এবং অ্যামোনিয়াকে সে ডিটক্সিফাই করে। এটা হচ্ছে খুব অল্প করে আমি লিভারের ফাংশন গুলো বললাম। আচ্ছা, এখন আসি আমরা প্যাথোলজিক্যাল অ্যাসপেক্টে। এই যে লিভারের হিস্টোলজি এবং কাজগুলো, নর্মালি লিভার এত ধরনের কাজ মেনটেন করছে, তো প্রায় আমরা লিভারকে বিভিন্ন কারণে লিভার ইনজিউর্ড হয়। তো লিভার ইনজিউরি আমি পরবর্তীতে আবারও বলবো। সাধারণত লিভার ইনজুরির মেইন কারণগুলো হচ্ছে কি, যে ভাইরাল ইনফেকশন, টক্সিন, বিভিন্ন রকমের টক্সিন, তারপরে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তারপর ড্রাগস, এগুলো বিভিন্নভাবে লিভার ইনজুরি হয়। তো যখন একটা লিভার ইনজুরি বলতে আমি এখানে যেহেতু হেপাটোসাইট হচ্ছে ফাংশনাল ইউনিট, সো আমরা হেপাটোসাইট ইনজুরি হলে কিভাবে চেঞ্জগুলো হবে সেটা আমি আস্তে আস্তে আলোচনা করব। তো যখন লিভার ইনজুরি হয় তখন দুটো জিনিস হয়। একটা হতে পারে যে লিভার ইনজুরিটা সেল ইনজুরির কথা যদি আমরা মনে করি, যে যদি রিভার্সিবল অবস্থা থাকে তাহলে সেলগুলো কি হবে, যে রিমেইনিং হেপাটোসাইট গুলো রিজেনারেশন হয়ে রিকভারি হয়ে যাবে এবং কোনো সিকুয়ালি এর থাকবে না। কিন্তু যদি লিভার ইনজুরি যদি অনেক বেশি অ্যাকিউট ইনজুরি হয়, সিভিয়ার ইনজুরি হয়, যে লিভার কিছুতে রিজেনারেশন করতে পারছে না, তখন কি হবে, অ্যাকিউট লিভার ফেলিউর হয়। এটাকে আমরা বলি ফালমিনেন্ট হেপাটাইটিস। ডেথ হতে পারে, এর থেকে রিকভারিও হতে পারে। কিন্তু যখন অ্যাকিউট লিভার ইনজুরি থেকে কোনোভাবে লিভারটা সার্ভাইভ করে যায়, পরবর্তীতে এটা ক্রনিক লিভার ইনজুরিতে কনভার্ট হয়। এবং ক্রনিক লিভার ইনজুরি আমরা বুঝবো কিভাবে, যে লিভারের ভিতরে ক্রনিক ইনফ্লামেশন এবং ফাইব্রোসিস, যেটাকে আমরা স্কার ফর্মেশন বলতে পারি, ফাইব্রোসিস হতে পারে। এবং কালের আবর্তনে বা অনেকদিন পরে এই ফাইব্রোসিস থেকে সিরোসিস ডেভেলপ করে, এবং এই সিরোসিসের ফেট হচ্ছে যে হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে ডেথ হতে পারে, অথবা সিরোসিস থেকে পোর্টাল হাইপারটেনশনও ডেভেলপ করতে পারে। তাহলে এটা হচ্ছে যে কোনো ইনজুরির কারণে লিভারের কি কি ফেট হতে পারে। আমি প্রথমে একটু সামারিটা বললাম, এখন আমরা ধীরে ধীরে স্টেপগুলো বলবো। তো কি কি কারণে আমি আগেই বলেছি যে লিভার সাধারণত ইনজুরি হয় কি কি কারণে, অর্থাৎ লিভার ডিজিজ গুলো কি কি কারণে মেইনলি হয়ে থাকে। তো সারা ওয়ার্ল্ডে সবচেয়ে কমন কজ হচ্ছে লিভার ডিজিজের যে ভাইরাল ইনফেকশন, যেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাসে আলোচনা করব, ভাইরাল হেপাটাইটিস নিয়ে। তারপরে যারা অ্যালকোহল অ্যাবিউজ করেন এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে, এরাও লিভার ডিজিজের কারণ। কিছু অটোইমিউন ডিজিজ আছে যারা লিভারে ইনজুরি করে, ভাস্কুলার অ্যাবনর্মালিটি আছে এবং মেটাবলিক ডিসঅর্ডার আছে। তো এই কজগুলোই হচ্ছে মেইনলি লিভার ডিজিজের কারণ। তো এই অ্যাকর্ডিং টু এই যে কজগুলো অনুসারে আমরা লিভার ডিজিজকে যদি ক্লাসিফাই করি, তাহলে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। সেটা হচ্ছে ভাইরাল লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ, ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ, মেটাবলিক লিভার ডিজিজ, অটোইমিউন ডিজিজ, কোলেস্ট্যাটিক ডিজিজ এবং লিভারের টিউমার। তো আজকে আমি জেনারেল প্যাটার্ন অফ
লিভার ইনজুরি এটা নিয়ে শুধু আলোচনা করব। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি এই যে ভাইরাল ডিজিজ এবং অ্যালকোহলিক লিভার ডিজিজ গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখন আসি, এই যে হেপাটোসাইট ইনজুরি হয়, আমি আগেই বলেছি কি কি কারণে ইনজুরি হয় সেটা আমি বলেছি, এবং ইনজুরি হলে ফেট কি হতে পারে সেটাও আমি আলোচনা করেছি। তো এখন হচ্ছে যে কিভাবে হেপাটোসাইটে ইনজুরি হয় এবং হেপাটোসাইটের মরফোলজিক্যাল প্যাটার্নটা কি হয় এই যে ইনজুরিগুলোতে। তো এই প্রসঙ্গে আমি আগে যেটা বলবো, যে যারা প্যাথোলজির স্টুডেন্ট তাদের মনে হয় প্যাথোলজি প্রথম যে চ্যাপ্টারটা জেনারেল প্যাথোলজি সেল ইনজুরি, তো সেই সম্পর্কে আমার ধারণা সবারই একটা আইডিয়া আছে, বিশেষ করে আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড করছে তাদের আমি বিশ্বাস করি যে তারা সেল ইনজুরি সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তো এবার সেল ইনজুরিতে আমরা কি জেনে এসেছি, যে সেলকে যখন আমরা কোনো ফিজিওলজিক্যাল স্টিমুলাই অল্টার করে দিই অথবা কোনো প্যাথোলজিক্যাল স্টিমুলাই দিই, তো সেল করে কি প্রথমে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, কিন্তু যখন তার অ্যাডাপটিভ পাওয়ারটা নষ্ট হয়ে যায় তখন তার ভিতরে কিছু চেঞ্জ হয়, এই চেঞ্জগুলোকে আমরা বলি সেল ইনজুরি। তো এই ইনজুরি যদি তার স্টিমুলাসটা সিভিয়ার এনাফ না হয়, মাইল্ড ফর্মের ইনজুরি হয় এবং শর্ট ডিউরেশনে হয়, তাহলে প্রথমে সে রিভার্সিবল সেল ইনজুরি হবে, অর্থাৎ সে আবার নিজের ফাংশনে ব্যাক করতে পারে বা নিজের শেপ ফাংশনে ব্যাক করতে পারে। কিন্তু যখন স্ট্রেসটা খুব সিভিয়ার হয় তখন সেলগুলো আর মানে রিভার্স করতে পারে না, তার ফাংশনটা রিভার্স করতে পারে না, তখন সে ইরিভার্সিবল সেল ইনজুরি হয়। তো আমরা যদি মরফোলজিক্যাল প্যাটার্ন বলি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে রিভার্সিবল সেল ইনজুরির দুটা মরফোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ, আর ইরিভার্সিবল সেল ইনজুরির দুটা মরফোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। তো আমরা যখন হেপাটোসেলুলার ইনজুরি নিয়ে কথা বলবো তখন আমরা এই সেল ইনজুরির যে প্রত্যেকটা মরফোলজিক্যাল প্যাটার্নই আমরা এখানে লক্ষ্য করতে পারি। তো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে আমরা বলেছিলাম যে যখন রিভার্সিবল সেল ইনজুরির একটা মরফোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে সেলুলার সোয়েলিং। তো সেলুলার সোয়েলিং এর মেকানিজম নিশ্চয়ই আজকে যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছে তাদের একটু মনে আছে, আমি অল্প করে বলি। যে যখন কোনো স্টিমুলাস সেলকে ইরিটেট করে বা কোনো হাইপোক্সিয়া হয় অথবা কোনো টক্সিন বা ড্রাগ সেল ইনজুরি করে, তখন কি হয় যে সেল মেমব্রেনের যে থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা কিনা সেলের ভিতরে বাইরে ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করে, তো সেই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা লস হয়ে যায়। তো লস হয়ে গেলে কি মানে খুব সামারি করতে গেলে, যে সোডিয়াম ক্যালসিয়াম এবং ওয়াটার সেলের ভিতরে ঢুকবে, সেলটা সোয়েলিং হবে এবং পটাশিয়ামটা সেল থেকে বের হয়ে যাবে। তো তাহলে সোডিয়াম ক্যালসিয়াম এবং ওয়াটার ঢুকে সেলুলার সোয়েলিং হলো, যেটাকে আমরা বলি হাইড্রোপিক চেঞ্জ। তো এখানে আমরা হেপাটোসাইট গুলো, আমরা নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল হেপাটোসাইট গুলো চিনতে পারছি, যেটা ট্রাবিকুলার প্যাটার্নে বা একটা হেপাটিক প্লেট আকারে হেপাটিক লোবিউলে সাজানো থাকে। তো সেই প্রত্যেকটা হেপাটোসাইট এখন এখানে হতে পারে, টক্সিন ইনজুরির কারণে হতে পারে, অথবা হাইপোক্সিয়ার কারণে হতে পারে। তো এখানে সেলুলার সোয়েলিং বা হাইড্রোপিক চেঞ্জটা আমি এখানে ক্লিয়ারলি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা মরফোলজিক্যাল প্যাটার্ন অফ রিভার্সিবল সেল ইনজুরি হচ্ছে ফ্যাটি চেঞ্জ। তো এই লিভার হচ্ছে, হেপাটোসাইট হচ্ছে এমন একটা সেল যেখানে আমরা সবচেয়ে বেশি ফ্যাটি চেঞ্জ বা যেটাকে আমরা ক্লিনিক্যালি স্টেয়াটোসিস বলতে পারি। তো এখানেও আমরা সেই ইনজুরির কথাগুলো আসে, যে ভাইরাল ইনজুরি হতে পারে, ভাইরাল ইনসাল্ট হতে পারে, তারপর ড্রাগ বা টক্সিন রিলেটেড ইনজুরি হতে পারে, অথবা বিশেষ করে অ্যালকোহলিক হেপাটাইটিস যখন হয় তখন এই ফ্যাটি চেঞ্জ অর্থাৎ লিভারের হেপাটোসাইটের ভিতরে আমরা এখানে ক্লিয়ারলি ফ্যাট অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বলে রাখি প্রসঙ্গক্রমে যে হেপাটোসাইটের ফাংশন হচ্ছে কি, যে ফ্যাট ক্যাটাবলিজম করে, অর্থাৎ ফ্যাট থেকে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল, লাইপোপ্রোটিন গুলো সিনথেসিস করে। তো যখন কোনো ইনজুরি হয় তখন এই মেটাবলিক পাথওয়ে গুলো অল্টার হয়ে যায় এবং তখন এই ফ্যাট গুলো মেটাবলিজম না হয়ে লিভার সেলের ভিতরে অ্যাকুমুলেশন হয়ে যায়। তো যেটা হচ্ছে বিভিন্ন রকমের প্যাথোলজিক্যাল ইনজুরির মাধ্যমে এই স্টেয়াটোসিসটা ডেভেলপ করে। আচ্ছা, তাহলে আমরা রিভার্সিবল সেল ইনজুরি যে দুইটা মরফোলজিক্যাল প্যাটার্ন, সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ, এগুলো আমরা হেপাটোসাইটে বিভিন্ন কারণে দেখে থাকি। তাহলে এবার আসি যে ইরিভার্সিবল সেল ইনজুরি। ইরিভার্সিবল সেল ইনজুরিকে আমরা জানি সেল ডেথও বলা হয়, এবং এর দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে নেক্রোসিস এবং একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাহলে বিভিন্ন যখন ইরিভার্সিবল সেল ইনজুরি, নেক্রোসিস হচ্ছে একটা ফর্ম অফ ডেথ, যেখানে কিনা আমরা সেলুলার প্রথমে হেপাটোসাইটটা কি হবে,
যে সোয়েলিং হয়ে যাবে, আমরা যেটা রিভার্সিবল সেল ইনজুরিতে দেখেছি। তো পরবর্তীতে যখন সোয়েলিং হয়, এক্সেসিভ সোয়েলিং হয়, তখন সেল মেমব্রেনটা বার্স্ট করে। সেল মেমব্রেনটা যখন বার্স্ট করে, লিক আউট করে, তখন সেলুলার কন্টেন্ট গুলো বের হয়ে চলে আসে, এবং এই কন্টেন্ট গুলো যখন বাইরে আসে তখন আশেপাশে ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হয়। তাহলে তখন আমরা এই যে একটা নেক্রোটিক সেল অর্থাৎ একটা ডেড সেল এবং তার চারপাশে যে ইনফ্লামেটরি সেলগুলো থাকে সেগুলো দেখে আমরা হেপাটোসাইট নেক্রোসিস বুঝতে পারি। এবং এই নেক্রোটিক সেলের ভিতরে নিউক্লিয়াসে যে চেঞ্জগুলো হয় আমরা জানি কি হয়, পিকনোসিস, ক্যারিওরেক্সিস এবং ক্যারিওলাইসিস। অর্থাৎ নিউক্লিয়াসটা প্রথমে শ্রিঙ্ক করে, পরবর্তীতে নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায় এবং পরবর্তীতে সে লাইসিস হয়ে যায়, অর্থাৎ সে ভ্যানিশও হয়ে যেতে পারে। তো এই যে চেঞ্জগুলো আমরা যে হেপাটোসাইটের এখানে দেখতে পাচ্ছি যে ভায়াবল কোনো হেপাটোসাইট নাই, বরং মানে নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট গুলো দেখতে পাচ্ছি এবং ইনফ্লামেটরি সেল, তাহলে এটা হচ্ছে হেপাটোসাইট নেক্রোসিসের একটা ডায়াগ্রাম। তো কেন হয়, সাধারণত ইসকেমিক এবং হাইপোক্সিক ইনজুরি হলে লিভারে, তো আমরা এ ধরনের নেক্রোটিক হেপাটোসাইট বেশি পেয়ে থাকি। তো ইরিভার্সিবল সেল ইনজুরির আরেকটা মরফোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিস কি, যখন দেখা যায় যে একটা সেলে সিভিয়ার ইনজুরি হয়, যেমন ডিএনএ ড্যামেজ হয়, তখন সেক্ষেত্রে সেলটা আর সার্ভাইভ করতে চায় না, সে নিজে নিজে একটা সিগন্যাল তার ভিতরে তৈরি হয় এবং সেই সেলটা করে কি, নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, যেটাকে আমরা বলি সুইসাইডাল ডেথ। হ্যাঁ, সেলের সুইসাইডাল ডেথকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। তো এখানে সেল যখন ডিএনএ ড্যামেজ হয় এবং বাইরে থেকে কোনো সিগন্যাল আসে, তখন কি করে যে অ্যাপোপ্টোটিক যে এনজাইম গুলো, ক্যাসপাস এনজাইম একটা গ্রুপের, আমার মনে হয় সবার মনে আছে। তো এই এনজাইম গুলো অ্যাক্টিভেট হয়ে সেলকে তখন প্রথমে সেলটা কি হয়, শ্রিঙ্কেজ হয়, অর্থাৎ সেলগুলো ছোট হয়ে যায়, সাইজে ছোট হয়ে যায়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহই। পরবর্তীতে এই শ্রিঙ্ক সেলগুলো ফ্র্যাগমেন্টেড হয় এবং প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের পার্ট থাকে এবং এই ছোট ছোট ফ্র্যাগমেন্টগুলো তখন ফ্যাগোসাইটোসিস এসে তাকে খেয়ে ফেলে। তো এই যে শ্রাঙ্ক মানে নিউক্লিয়াসের যে সেলটা যে শ্রিঙ্ক করবে, ছোট হয়ে যাবে, এই সেলগুলো তখন বেশি ইসোনোফিলিক দেখা যাবে হেমাটক্সিলিন এবং ইউসিন স্টেইন সেকশনে। তো এইটাকে আমরা বলি মামিফাইড হেপাটোসাইট, বা যদি এই পেশেন্টের এই মামিফাইড শ্রিঙ্ক যে ইসিনোফিলিক সেলগুলো, এগুলোকে বলা হয় অ্যাসিডোফিল বডি। তো সবার প্রথমে একটা ইয়েলো ফিভার পেশেন্টের মধ্যে একজন কাউন্সিলম্যান, ইনি এই ইয়েলো ফিভার পেশেন্টের লিভারে এই অ্যাসিডোফিল বডিটা উনি আবিষ্কার করেছেন। তো সেজন্য ইয়েলো ফিভার পেশেন্টদের ক্ষেত্রে এই অ্যাপোপ্টোটিক হেপাটোসাইটকে বলা হয় কাউন্সিলম্যান বডি। তাহলে আমরা এখানে হেপাটোসাইটের যে ইরিভার্সিবল ইনজুরি, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের দুটো প্যাটার্ন আমরা দেখতে পেলাম। আমরা পরবর্তীতে যখন আমরা হেপাটোস সেলুলার যে ডিজিজগুলো আমরা পড়বো, ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, তখন আমরা এই যে প্যাটার্নগুলো তখন আমরা আবার ডিসকাস করব। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি যে প্যাটার্ন অফ লিভার ড্যামেজ, তাহলে কি ধরনের হেপাটোসেলুলার ড্যামেজ গুলো কোন কোন স্পেসকে তারা অকুপাই করে তার উপর ডিপেন্ড করেও একটা ভাগ করা হয়েছে। যেমন এখানে আমরা দেখছি জোনাল লস অফ হেপাটিক প্যারেনকাইমাল সেলস। এখানে হচ্ছে কি, যখন কোনো টক্সিন বা ড্রাগ ওভারডোজ অথবা হাইপোক্সিয়ার কারণে হেপাটোসাইট ইনজুরি হয়, তখন দেখা যায় কি যে এই যে সেন্ট্রাল ভেইন, তার চারপাশে একটা লার্জ একটা এরিয়ার হেপাটোসাইট গুলো নেক্রোসিস হয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় কনফ্লুয়েন্ট নেক্রোসিস বলি। যে লার্জ জোন অফ হেপাটোসাইট ড্রপ আউট হয়, তখন এটাকে জোনাল বা কনফ্লুয়েন্ট নেক্রোসিস বলা হয়। তারপরে যখন নেক্রোসিস হওয়ার পরে এই নেক্রোসিসটা সেন্ট্রাল ভেইন থেকে স্প্রেড করে পোর্টাল ট্র্যাক্ট পর্যন্ত যায়, যেটাকে আমরা বলি ব্রিজিং নেক্রোসিস। এটা সাধারণত ভাইরাল ইনফেকশনে আমরা দেখে থাকি। তারপরে আরেকটা লিভার ড্যামেজের প্যাটার্ন হচ্ছে ইন্টারফেস হেপাটাইটিস। এটা হচ্ছে কি যে এই যে পোর্টাল ট্র্যাক্ট এবং সেন্ট্রাল ভেইন, আমরা জানি পোর্টাল ট্র্যাক্টটা একটা কানেকটিভ টিস্যু শীতের মধ্যে থাকে, যেটা কিনা মেসেনকাইমাল অরিজিন। আর হেপাটিক যে কর্ড বা হেপাটিক প্লেটগুলো বা হেপাটিক প্যারেনকাইমাল সেলগুলো, এরা হচ্ছে এপিথেলিয়াল কম্পোনেন্ট। এই যে এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল কম্পোনেন্টের জাংশনটা হচ্ছে কি যে পোর্টাল ট্র্যাক্ট, যেখানে অ্যাটাচড হচ্ছে হেপাটিক লোবিউলের সাথে, এটাকে বলা হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ জাংশন অফ দি এপিথেলিয়াল কম্পোনেন্ট এবং মেসেনকাইমাল কম্পোনেন্ট। তো যখন আমরা যে কোনো ইনজুরিতে যখন আমরা এই যে ইন্টারফেস অর্থাৎ জাংশন অফ দা এপিথেলিয়াম এবং মেসেনকাইমাল টিস্যুতে আমরা ইনফ্লামেটরি সেল দেখি, বিশেষ করে লিম্ফোসাইট, প্লাজমা সেল, তখন আমরা এটাকে ডায়াগনোসিস করি ইন্টারফেস হেপাটাইটিস হিসেবে। তো
তো আমরা বিভিন্ন রকমের ডিজিজের পরবর্তীতে ইন্টারফেস হেপাটাইটিস সম্পর্কেও জানবো। আর হচ্ছে কি অ্যাপোপ্টোটিক ডেথ, অর্থাৎ আমরা যেখানে আগেই বলেছি কাউন্সিলম্যান বডি বা অ্যাসিডোফিল বডি হিসেবে আমরা হেপাটোসাইট গুলোকে দেখতে পাই। তো সাধারণত অ্যাকিউট ভাইরাল ইনফেকশনে আমরা এই যে অ্যাপোপ্টোটিক ডেথ অফ হেপাটোসাইট দেখে থাকি। তো এই প্যাটার্ন অনুযায়ী আমরা তাহলে কয়েকটা ভাগে ভাগ করলাম, জোনাল, ব্রিজিং, ইন্টারফেস এবং অ্যাপোপ্টোটিক নেক্রোসিস, অ্যাপোপ্টোটিক ডেথ অফ হেপাটোসাইটস। তো এখানে আমরা সেন্ট্রাল ভেইনের চারদিকে যে কতগুলো জোনাল লস অফ হেপাটোসাইট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে অ্যাকিউট হেপাটোসাইটের নেক্রোসিস হয়ে গেছে এবং তার চারদিকে হচ্ছে যে নর্মাল লিভার প্যারেনকাইমা। তাহলে এখানে আমরা সাধারণত সেন্ট্রাল ভেইনের পাশেই এই কনফ্লুয়েন্ট নেক্রোসিসটা বেশি পাওয়া যায়। কেন? আমি আগেই বলেছি যে সেন্ট্রাল ভেইনের পাশে যে হেপাটোসাইট গুলো থাকে তারা সবচেয়ে কম নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই পেয়ে থাকে, সো তারা নেক্রোসিসে সবার আগেই এরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আচ্ছা, আমি একটা কথা এখানে বলে নিই, এই যে হেপাটোসাইট যে কর্ড ফ্যাশনে থাকে বা হেপাটোসাইটের যে প্লেটটা যেটা সেন্টার থেকে পোর্টাল ট্র্যাক্টের দিকে রেডিয়েটিং ম্যানারে সাজানো থাকে, তো এই হেপাটোসাইটের সাপোর্টিং স্ট্রাকচার হচ্ছে রেটিকুলিন, এটা হচ্ছে কোলাজেন টাইপ 3। তো এই রেটিকুলিন গুলোকে আমরা সাধারণত স্পেশাল স্টেইন, বিশেষ করে রেটিকুলিন স্টেইন বা ট্রাইকোম স্টেইন করে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এখানে আমরা এই রেটিকুলিন স্টেইনে হেপাটোসাইট প্লেটের যে স্ট্রাকচারাল যে ইন্টিগ্রিটি দেয়, যে রেটিকুলিন ফাইবার গুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো যখন লিভার ফেলিউর হয় বা হেপাটিক অ্যাকিউট লিভার ইনজুরি হয় তখন এই রেটিকুলিন ফ্রেমটা নষ্ট হয়ে যায়, এটাকে আমরা বলি রেটিকুলিন কলাপস হয়ে যায়। এবং পরবর্তীতে এই রেটিকুলিন কলাপস যেখানে হচ্ছে সেখানে স্কার ফর্মেশন বা ফাইব্রোসিস হবে। আমি এই মেকানিজমটা পরে আলোচনা করছি। আচ্ছা, তাহলে হেপাটোসাইটের যে প্যাটার্ন অফ ইনজুরিতে আমরা বলেছি যে বোথ রিভার্সিবল সেল ইনজুরি, যে দুটো মরফোলজিক্যাল প্যাটার্ন, সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ, এই দুটোই আমরা হেপাটোসাইটে দেখে থাকি। তারপরে ইরিভার্সিবল সেল ইনজুরি যে মরফোলজিক্যাল প্যাটার্ন, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, এই প্যাটার্নগুলো আমরা হেপাটোসাইটে বিভিন্ন ডিজিজে দেখে থাকি। এবং আমরা যে ইনফ্লামেশন দেখি, ক্রনিক ইনফ্লামেশন এবং অ্যাকিউট ইনফ্লামেশন, তো সেই ইভেন্টসগুলো আমরা লিভার ডিজিজের আমরা স্টাডি করতে পারি। যেমন লিভার ডিজিজে যখন ভাইরাল হেপাটাইটিস বা অ্যালকোহলিক হেপাটাইটিস হয় তখন সেখানে ইনফ্লামেটরি সেল আমরা দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল ট্র্যাক্ট তার চারপাশে এবং পোর্টাল ট্র্যাক্ট এবং লিভার যে প্যারেনকাইমা এর যে ইন্টারফেস, অর্থাৎ আমি আগেই বলেছি যে জাংশন অফ দ্য এপিথেলিয়াল এন্ড মেসেনকাইমাল টিস্যু, তো এখানে পুরো জায়গাতে আমরা ইনফ্লামেটরি সেলের অবস্থান দেখতে পাচ্ছি। তো এই ইনফ্লামেটরি সেলের গুলোর টাইপ এবং লোকেশন দেখে আমরা বিভিন্ন রকমের হেপাটিক ডিজিজ গুলোকে আমরা ডায়াগনোসিস করতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা মরফোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে কি, যে যখন এখানে ইনফ্লামেটরি সেল হবে যে কোনো একটা ভাইরাল ইনফ্লামেশন বা অ্যালকোহলিক হেপাটাইটিসে, তো পরবর্তীতে যখন হেপাটোসাইট নেক্রোসিস হয় সেখানে আমরা জানি যে ফাইব্রোসিস হয়ে স্কার ফর্মেশন হয়। তো যখন স্কার ফর্মেশন হয় তখন যে ভায়াবল হেপাটোসাইট গুলো থাকে তাদের ভিতরে আমরা রিজেনারেটিভ চেঞ্জ পেয়ে যাই। বিশেষ করে আমি যখন সিরোসিস বলবো তখন আমরা বলবো পুরো লিভারটাই একটা রিজেনারেটিভ নোডিউলে কনভার্ট হয় এবং এই নোডিউল গুলো চারদিকে ফাইব্রাস স্কার থাকে। তো এই রিজেনারেটিভ হেপাটোসাইট গুলো আমরা চিনবো কিভাবে, যে এখানে দেখবো কি এই রিজেনারেটিভ এরিয়াতে যে হেপাটিক কর্ড গুলো, যেটা আমরা বলেছিলাম যে 1 to 2 সেল থিকনেস থাকে, সেই কর্ডের থিকনিংটা বেড়ে যায় এবং মাঝখানে যে ট্রাবিকুলার বা প্লেট লাইক যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে হ্যাপাজার্ড অ্যারেঞ্জমেন্ট হয় এবং সেলের মধ্যে আমরা মাইটোসিস দেখতে পাই। তো এখানে আমি একটা নর্মাল হেপাটিক স্ট্রাকচার দেখছি যে সেন্ট্রাল ভেইন থেকে হেপাটিক প্লেটটা রেডিয়েটিক ম্যানারে পোর্টাল ট্র্যাক্টের দিকে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডেড ফিগারে যে রিজেনারেটিভ লিভার সেলগুলো, যে এগুলো সেলগুলো হাইপারক্রোমাটিক এবং সেলগুলো সাইজেও একটু বড় এবং এর যে কর্ড লাইক যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে গেছে, এখানে মাঝখানে সাইনোসয়েডাল স্পেসটা আর দেখা যাচ্ছে না এবং এই নোডিউলগুলোর চারপাশে আমরা যদি ফাইব্রাস স্কার দেখি তখন আমরা এগুলোকে সিরোসিস হিসেবে ডায়াগনোসিস করব। আচ্ছা, তারপরে এই যে আমি বলেছি যে লিভার সেলের
রিভার্সিবল ইনজুরি হয় এবং ইরিভার্সিবল ইনজুরি হয়, কারণ যেটাই থাক। তো ইরিভার্সিবল ইনজুরি হলে কি হবে, যে সেল ডেথ হবে, হয় সেটা নেক্রোসিস হবে অথবা অ্যাপোপ্টোসিস হবে। তো এখন হেপাটোসাইট ডেথ হওয়ার পরে ওখানে রেটিকুলিন কলাপস হবে, নেক্রোটিক যে সেলুলার ডেব্রিস গুলো সেগুলো থাকবে, সেখানে কিছু ইনফ্ল্যামেটরি সেল আসবে, এবং পরবর্তীতে আমরা যে ক্রনিক ইনফ্ল্যামেটরি যে ইভেন্টস গুলো আমরা পড়েছিলাম, আমার মনে হয় সবার মনে আছে, যে সেখানে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন হয় এবং রিপেয়ার এবং রিজেনারেশন হয়। তো রিপেয়ার বা এবং উনটা, যেখানে আমরা যদি একটা উন্ড হিলিং এর কথা বলি, যে উনটাতে হিলিং হবে, এবং হিলিং এর দুটো ধাপ, একটা হচ্ছে রিপেয়ার এবং রিজেনারেশন। তো লিভার সেলেও যখন নেক্রোসিস বা অ্যাপোপ্টোসিস হয়ে হেপাটোসাইটে ড্রপ আউট হয়ে যায়, রেটিকুলিন ফ্রেমওয়ার্কটা লস হয়ে যায় এবং সেখানে নেক্রোটিক ডেব্রিস গুলো থাকে, তো সেখানেও আমরা এই ক্রনিক ইনফ্লামেশনের এই রিপেয়ার উন্ড হিলিং এর যে ইভেন্টস গুলো, রিপেয়ার এবং রিজেনারেশন, এই দুটো প্রসেসই আমরা সেখানে দেখতে পাই। অর্থাৎ এখানেও সেম টাইপেরই উন্ড হিলিং হবে। তো উন্ড হিলিং এ হলে আমরা জানি রিপেয়ার এবং রিজেনারেশন। রিজেনারেশন কখন হয়, যখন উন্ডটা ছোট থাকে এবং ভায়াবল সেলগুলো থেকে মানে একই টাইপের সেম টাইপ অফ প্যারেনকাইমাল সেল দিয়ে উন্ডটা হিলিং হয়, তখন সেটাকে আমরা বলি রিজেনারেশন। আর যখন উন্ডটা বড় থাকে এবং সেম রিজেনারেশন ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় এবং গ্যাপটা একটা কানেকটিভ টিস্যু, বিশেষ করে ফাইব্রাস টিস্যু দিয়ে গ্যাপটাকে আমরা ফিল আপ হয়, তখন সেটাকে আমরা বলি রিপেয়ার। তো হেপাটোসাইটে যখন ইনজুরি হয়, তখন এখানে হেপাটোসাইট যখন ড্রপ আউট হয়ে যায়, এখানে রেটিকুলিন ফ্রেমওয়ার্কটা যখন নষ্ট হয়ে যায়, তখন স্টিলেট সেল অ্যাক্টিভেশন হয়ে ফাইব্রোসিস হয়, এবং এই ফাইব্রোসিসের মাধ্যমে এই লিভারের ভিতরেও উন্ড হিলিং হয়। তো আমরা এখানে যে সেই থিক ব্যান্ড অফ ফাইব্রাস টিস্যু দেখতে পাচ্ছি। এখানে এই ফাইব্রাস টিস্যুর এই কারণটা ভাইরাল ইনসাল্ট হতে পারে বা অ্যালকোহলিক ইনসাল্টও হতে পারে। যে ইনসাল্টই হোক না কেন, অনেকদিন যাবত যখন এই লিভারে বিভিন্ন রকমের ইনজুরি বা ইনসাল্ট হতে থাকে, তখন এই লিভার সেলগুলো প্রথমে রিভার্সিবল সেল ইনজুরি হবে, পরবর্তীতে যখন ইরিভার্সিবল সেল ইনজুরি হয়, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হয়, তখন সেই ড্রপ আউট হওয়া জায়গাটাতে কি হয়, ফাইব্রাস টিস্যু দিয়ে স্কার তৈরি হয়। তো এখানে আমরা এই যে থিক ব্যান্ডস অফ ম্যাচিউর ফাইব্রাস টিস্যু দেখতে পাচ্ছি। তো এই ফাইব্রাস টিস্যুর পাশে যে নর্মাল যে হেপাটোসাইট গুলো থাকে, তারা তখন রিজেনারেটিভ, অর্থাৎ তাদের ভিতরে একটা রিজেনারেটিভ চেঞ্জ থাকে। তো যখন এই পুরো লিভারটাই যখন এই রিজেনারেটিভ নোডিউলে কনভার্ট হয় সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু, তখন এই স্টেজটাকেই আমরা বলি লিভার সিরোসিস। আমি পরবর্তীতে আবারও সিরোসিস নিয়ে আলোচনা করব। তো এখানে আমি যে ক্রনিক ইনফ্লামেশন বা উন্ড হিলিং এর যে স্টেপটা ফাইব্রোসিস হচ্ছে, সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু আগে বলেছি যে উন্ড হিলিং হয়ে এখানে ফাইব্রোসিস হবে, অর্থাৎ হেপাটোসাইট যখন ড্রপ আউট হয় বা নেক্রোসিস হয়ে যায়, তখন সেখানে ফাইব্রোসিসের মাধ্যমে উন্ড হিলিং হয়। তো কিভাবে ফাইব্রোসিসটা হয় তার একটা মেকানিজম এখানে দেখাচ্ছি। যে আমরা এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি যে হেপাটোসাইট প্লেট এবং সাইনোসয়েডাল যে ক্যাপিলার সাইনোসয়েড যেটা আছে, তার ভিতরে তার লাইনিং এ এন্ডোথেলিয়াল সেল এবং তার লুমেনে কুপার সেল থাকে। আর এই সাইনোসয়েড এবং হেপাটিক প্লেটের মাঝখানে যে ন্যারো স্পেসটা থাকে, এখানে কি থাকে, স্টিলেট সেল। এই স্টিলেট সেলটাকে আরেকটা নাম হচ্ছে ইটোসেলও বলা হতো আগে। তো এই স্টিলেট সেলটা নর্মাল কন্ডিশনে কুইসেন্ট থাকে, অর্থাৎ সে ইনঅ্যাক্টিভ থাকে, তার সাইটোপ্লাজমে ফ্যাট থাকে এবং এই ফ্যাটের মধ্যে ভিটামিন এ স্টোর করে। কিন্তু আমরা এই যে রাইট সাইডের ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হেপাটোসাইটের অ্যাপোপ্টোসিস হয়ে গেছে। সেটা কোনো ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে। যখন এটা অ্যাপোপ্টোসিস হয়ে যায়, তখন এই অ্যাপোপ্টোটিক সেল থেকে এবং এই যে সাইনোসয়েডে যে কুপার সেল থাকে, তারা বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ করে। তো এই সাইটোকাইন গুলোর ইনফ্লুয়েন্সে এই যে স্টিলেট সেল যেটা ইনঅ্যাক্টিভ ছিল, এরা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে এরা করে কি, ফাইব্রোজেনিক সেল, অর্থাৎ এদেরকে বলা হয় মায়োফাইব্রোব্লাস্ট, অর্থাৎ যারা ফাইব্রোব্লাস্টের মতো ফাইব্রাস টিস্যু তৈরি করতে পারবে এবং স্মুথ মাসেলের মতো তারা কন্ট্রাক্ট করতে পারবে। এই যে স্টিলেট সেলটা ফেনোটাইপ চেঞ্জ হয়ে মায়োফাইব্রোব্লাস্টিক সেলে কনভার্ট হয়, পরবর্তীতে এই মায়োফাইব্রোব্লাস্টিক সেল থেকে যে যেখানে অ্যাপোপ্টোটিক সেল বা যেখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেখানে ফাইব্রোসিস হবে। তো এইভাবেই লিভার সেলে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের পরে ফাইব্রোসিস হয়ে থাকে, এবং যার জন্য সেন্ট্রাল রোল প্লে করে স্টিলেট সেল। তো এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে কোনো কারণে যখন লিভার ইনজুরি হয়, কুইসেন্ট স্টিলেট সেলটা অ্যাক্টিভেটেড হয়ে মায়োফাইব্রোব্লাস্টিক নেচার
নেচার বা ফেনোটাইপ চেঞ্জ হয়ে মায়োফাইব্রোব্লাস্টে কনভার্ট হয়। তো মায়োফাইব্রোব্লাস্টে কনভার্ট হয়ে সে ওখানে ফাইব্রোসিস করে উন্ড হিলিং করে। তো পরবর্তীতে যখন যে এই যে ইনজুরিটা যখন রিলিভ হয়ে যায়, আমরা যদি ভাইরাল ইনফেকশন হয়, যদি আমরা ট্রিটমেন্ট করি এবং যদি অ্যালকোহল ইনসাল্ট হয়, তাহলে যদি অ্যালকোহলটাকে আমরা স্টপ করে দিই, তো পরবর্তীতে এই যে অ্যাক্টিভেটেড স্টিলেট সেলটা সেই অ্যাপোপ্টোসিস হয়ে সেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অথবা সেই নর্মাল ইনঅ্যাক্টিভ স্টেজে চলে যাবে। তো এভাবে করে ফাইব্রোসিসটা রিগ্রেশন হবে। অর্থাৎ আমাদের লিভার যেহেতু অনেক রকমের ফাংশন করে, নর্মালি লিভারের মধ্যে এরকম ফাইব্রোসিস প্রোগ্রেশন হচ্ছে এবং প্রয়োজন সেরে গেলে আবার রিগ্রেশন হচ্ছে। তো যখন এই দুটার মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যদি লিভার ইনজুরিটা এমন হয় যে অনেক দিন যাবত ভাইরাল ইনফেকশন কন্টিনিউ করছে, অথবা পেশেন্ট অ্যালকোহল কন্টিনিউ করছে, তাহলে এই প্রোগ্রেসিভ ফ্যাক্টরগুলো বেড়ে যায়, প্রোগ্রেশনটা বেড়ে যায় এবং রিগ্রেশনটা কমে যায়। তখন পেশেন্ট ধীরে ধীরে সিরোসিসের দিকে যেতে পারে। কিন্তু যদি আমরা ইনজুরিয়াস এজেন্টটাকে সরাই নেই, তাহলে ফাইব্রোসিসটা রিগ্রেশন করে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল লিভারে যদি কোনো ইনসাল্ট হয়, যেমন ভাইরাস ইনফেকশন, অ্যালকোহলিক ইনসাল্ট, ড্রাগস, হাইপক্সিয়া, টক্সিন, এই ধরনের কোনো ইনসাল্ট হয়, প্রথমে ইনফ্ল্যামেশন হবে, আমরা আগেই বলেছিলাম এটা। তো সেখানে কি হবে, ক্রনিক ইনফ্ল্যামেশন হয়ে এখানে উন্ড হিলিং হবে ফাইব্রোসিসের মাধ্যমে। এই ফাইব্রোসিসটা থেকে অনেকদিন পরে যদি ফাইব্রোসিসটা প্রোগ্রেশন হয়, রিগ্রেশন না হয়, অর্থাৎ ইমব্যালেন্স হয়ে যায়, ফাইব্রোসিস প্রোগ্রেস হচ্ছে কিন্তু রিগ্রেস হচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্টের সিরোসিস ডেভেলপ করবে, যেটা কিনা অত্যন্ত একটা পেশেন্টের জন্য একটা ব্যাড একটা প্রগনোস্টিক ফ্যাক্টর। তো এই সিরোসিস থেকেই কি হতে পারে, যে পেশেন্ট যদি খারাপ হয়, লিভার ফেলিওর হতে পারে, পোর্টাল হাইপারটেনশন হতে পারে, এমনকি হেপাটোসেলুলার ক্যান্সারও হতে পারে। তো যদি আমরা এখানে ফাইব্রোসিসটা প্রোগ্রেশন না করে আমরা যদি ইনসাইটিং এজেন্টগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে সিরোসিস থেকে ফাইব্রোসিসটা রিগ্রেশন হবে এবং লিভারটাও নর্মালে যাবে। তো তাহলে আমাদের এই যে হেপাটিক যে প্যাথোলজিগুলো বা প্যাথোজেনেসিস বোঝার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদেরকে যে কোনো ভাবে এই যে ফাইব্রোসিস এবং সিরোসিসকে প্রিভেন্ট করতে হবে। তা না হলে যে এই লিভারের যে যে ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টরগুলো, যেমন লিভার ক্যান্সার, পোর্টাল হাইপারটেনশন, লিভার ফেলিওর, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো না। আচ্ছা, এখন আসি, আমি এতক্ষণ যেটা আলোচনা করেছি যে হেপাটোসাইট ইনজুরি হলে কি কি ধরনের মরফোলজিক্যাল প্যাটার্ন আমরা দেখতে পাই। আমরা রিভার্সিবল সেল ইনজুরির প্যাটার্ন, যেমন সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ, ইরিভার্সিবল সেল ইনজুরির যে প্যাটার্নগুলো, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোটিক ডেথ অফ হেপাটোসাইট, এগুলো হতে পারে, ফাইব্রোসিস হতে পারে এবং ইনফ্ল্যামেশন হতে পারে। তো এখন হচ্ছে কি, যে যখন লিভার সেলের অনেক বেশি পরিমাণে নেক্রোসিস হবে, অনেক বেশি পরিমাণে লিভার ইনসাল্টেড হবে, তো তখন পেশেন্ট অ্যাকিউট লিভার ফেলিওরে যায়। তাহলে কখন আমরা অ্যাকিউট লিভার ফেলিওর বলবো? তো অ্যাকিউট লিভার ফেলিওরের যে ক্যারেক্টারগুলো কি কি, প্রথমে হবে কি, অ্যাকিউট লিভার ইনজুরি হবে, সেটা হাইপোক্সিয়া হতে পারে, ড্রাগস বা অনেক সময় আমরা জানি যে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল ওভারডোজে অ্যাকিউট লিভার ফেলিওর সবচেয়ে বেশি হয়, তো সেটা হতে পারে। তো পেশেন্টের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হবে, যে হেপাটিক এনকেফালোপ্যাথি হবে এবং পেশেন্টের প্রথম দিন টাইম অর্থাৎ কোয়াগুলোপ্যাথি হবে, প্রথম দিন টাইম বেড়ে যাবে, ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও INR মোর দেন 1.5 হবে। তো যখন এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হবে, তখন আমরা একে বলবো অ্যাকিউট লিভার ফেলিওর। এর আরেকটা কতগুলো নাম আছে সিনোনিম, যেমন ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর বলা হয়, অ্যাকিউট হেপাটিক নেক্রোসিস, ফালমিনেন্ট হেপাটিক নেক্রোসিস এবং ফালমিনেন্ট হেপাটাইটিস। তাহলে লিভার ফেলিওরে যদি আমরা ডিফাইন করতে যাই, তাহলে আমরা বলবো যে সিভিয়ার অ্যাকিউট লিভার ইনজুরি এবং পেশেন্টের ক্লিনিক্যালি এনকেফালোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি থাকবে, এবং তার ডিউরেশন হবে উইদিন 26 উইকস অফ ইনিশিয়াল ইনজুরি। অর্থাৎ কোনো একটা ইনজুরি হওয়ার 26 সপ্তাহের ভিতরে বা 6 মাসের ভিতরেই যদি পেশেন্টের এনকেফালোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি ক্লিনিক্যালি ডিটেক্ট হয়, তারপরে এবং ওই পেশেন্টের যদি কোনো আন্ডারলাইন লিভার ডিজিজের হিস্ট্রি না থাকে, অর্থাৎ আমরা একটা পেশেন্টের কোনো ভাইরাল ইনফেকশন বা অ্যালকোহলিক লিভার ডিজিজের কোনো হিস্ট্রি নাই এবং তার একটা ইনজুরি হয়েছে, সেটা ড্রাগস বা টক্সিনের যে কোনোটাই হতে পারে, এবং এই ইনজুরি থেকে 6 মাসের ভিতরে পেশেন্টের এনকেফালোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করেছে, তাহলেই আমরা এই পেশেন্টগুলোকে ডায়াগনোসিস করব ক্লিনিক্যালি অ্যাকিউট লিভার ফেলিওর হিসেবে। তো এটার অ্যাকিউট লিভার ফেলিওরের অ্যাকর্ডিং টু ডিউরেশন একে আরো কয়েকটা ক্লাসে ভাগ করা হচ্ছে। যেমন যদি ইনজুরির 7 দিনের মধ্যে এনকেফালোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, তাহলে আমরা বলবো হাইপার অ্যাকিউট ফেলিওর।
যদি 8 থেকে 28 দিনের মধ্যে ডেভেলপ করে তাহলে আমরা বলবো অ্যাকিউট লিভার ফেলিওর। যদি 29 দিন থেকে 12 সপ্তাহ বা 3 মাসের ভিতরে এনকেফালোপ্যাথি ডেভেলপ করে তাহলে আমরা বলবো সাব অ্যাকিউট লিভার ফেলিওর। আর যদি 8 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত এই ডিউরেশনের মধ্যে লিভার ফেলিওর ডেভেলপ করে তাহলে আমরা বলবো লেট অনসেট লিভার ফেলিওর। এটা একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। তো আমরা আসি এই যে অ্যাকিউট লিভার ফেলিওর অর্থাৎ সিভিয়ার নেক্রোসিস, সিভিয়ার হেপাটোসাইট নেক্রোসিস বা অ্যাকিউট হেপাটোসাইট নেক্রোসিস হয়, এর মেইন কারণ হচ্ছে যে ভাইরাল হেপাটাইটিস, যেটা হচ্ছে ডেভেলপিং ওয়ার্ল্ডে, বিশেষ করে আমাদের দেশে যে অ্যাকিউট লিভার ফেলিওরের কারণে আমরা ভাইরাল হেপাটাইটিসই বেশি দেখি। আর ডেভেলপড কান্ট্রিতে যারা বেশি পেইন কিলার যারা কনজিউম করে, অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল যারা বেশি নেয়, অনেক সময় ওভারডোজ হয়ে যায়, তখন সেসব ডেভেলপড কান্ট্রিগুলোতে এই অ্যাকিউট লিভার ফেলিওরের কারণ হচ্ছে প্যারাসিটামল টক্সিসিটি। আচ্ছা, এখানে আরো কয়েকটা কজ লিভার ফেলিওরের আমি বলছি। একটা হচ্ছে টক্সিন, যে কোনো রকমের টক্সিন থেকে অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে। তারপর ইনফ্ল্যামেশন, ভাইরাল হেপাটাইটিস, কোলাঞ্জাইটিস থেকে অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে। একটা মাশরুম আছে যেটাকে বলা হয় ফ্যালোইডিন, অ্যামানাটিন ফ্যালোইডিন, এই মাশরুমটা যারা কনজিউম করে তাদের ক্ষেত্রে অ্যাকিউট ফেলিওর হতে পারে। এবং পরবর্তীতে এই অ্যাকিউট ফেলিওরের যে কারণগুলো, এরা প্রত্যেকটাই ক্রনিক লিভার ফেলিওর করতে পারে এবং সিরোসিস করতে পারে। আচ্ছা, এখন আসি এই যে পজিটিভ এজেন্টস গুলো, ড্রাগস, টক্সিনস বা ভাইরাস, এরা যে অ্যাকিউট হেপাটিক নেক্রোসিস করে, তাহলে কিভাবে এনকেফালোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে। তো এখানে আমি আগেই বলেছিলাম যে লিভারের মোর দেন 500 টাইপস অফ ফাংশনস আছে। তো লিভারের ফাংশন অনুযায়ী যখন লিভার ফেলিউর হয়, অনেক বেশি লিভার হেপাটোসাইট নেক্রোসিস হয়ে যায়, তখন লিভার ফাংশনগুলো স্টপ হয়ে যায়। যেমন হেপাটোবিলিয়ারি এক্সক্রিশন স্টপ হয়ে যায়, সেজন্য বিলিরুবিনটা এক্সক্রিট হতে না পারলে বাইল স্ট্যাসিস বা বিলিরুবিন স্ট্যাসিস হয়ে যায়। তারপরে মেটাবলিক টক্সিক সাবস্টেন্স গুলো বডিতে একুমুলেশন হয়ে যায়। তারপরে হচ্ছে পেশেন্ট যে লিভার ফেলিওরে কি হয়, যে শুধু লিভার এফেক্টেড থাকে না, একটা সময় পেশেন্টের অন্যান্য অর্গানগুলো ইনভলভড হয়ে যায়। তো তাহলে অ্যাকিউট লিভার ফেলিওরের সম্পর্কে আমি যেটা বললাম, যে অ্যাকিউট লিভার ফেলিওর সাধারণত হয় কি, যে কোনো ড্রাগস ওভারডোজ অথবা ইস্কেমিয়া অথবা কোনো ইনফেকশনের কারণে যখন লার্জ এরিয়া অফ লিভারে হেপাটোসাইটের নেক্রোসিস হয়ে যায়, তখন সেটা ক্লিনিক্যালি পেশেন্টের এনকেফালোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি যদি ডেভেলপ করে, তাহলে তখন আমরা এটাকে বলবো অ্যাকিউট লিভার ফেলিওর। আচ্ছা, পরবর্তীতে যদি এই অ্যাকিউট লিভার ফেলিওর থেকে পেশেন্ট সাবসাইড বা পেশেন্ট সার্ভাইভ করে যায়, বা অন্য কোনো কারণে যে কোনো ভাইরাস বা অ্যালকোহলের কারণে পেশেন্টের অন্য কোনো কারণে পেশেন্ট ক্রনিক লিভার ফেলিওর ডেভেলপ করতে পারে। এবং এই বিশেষ করে ক্রনিক লিভার ফেলিওরের একটা কারণ হচ্ছে লিভার সিরোসিস। তো তারপরে যদিও বলা হয় যে সব সিরোসিস থেকেই লিভার ফেলিওর হয় না, আবার সব লিভার ফেলিওরেও সিরোসিস থাকে না, তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে সিরোসিস থেকেই বা পেশেন্ট ক্রনিক লিভার ফেলিওর থেকে পরবর্তীতে অ্যাকিউট অন ক্রনিক বা অ্যাকিউট লিভার ফেলিওরে পেশেন্ট টার্ন নিতে পারে। তো এখন আসি সিরোসিসের কথায়, যে সিরোসিস কি। সিরোসিসটা হচ্ছে কি, এটা গ্রিক কিরোস একটা ওয়ার্ড থেকে শব্দটা এসেছে। এর অর্থ হচ্ছে টনি বা অরেঞ্জ ইয়েলো কালার। তো যখন সিরোসিস হয়, লিভারটা বাইল স্ট্যাসিস হয়ে বা কোলেস্টাসিস হয়ে অরেঞ্জ ইয়েলো কালারে টার্ন নেয়। তো সেজন্যই এই সিরোসিসের নামটা এসছে এই অরেঞ্জ ইয়েলো কালার থেকে, গ্রিক ওয়ার্ড কিরোস থেকে সিরোসিস নামটা এসছে। আচ্ছা, তো এখানে লিভার সিরোসিসের যে ক্রাইটেরিয়া গুলো সেটা কি কি। এই লিভার সিরোসিস এটা হচ্ছে কি ডিফিউজ ইনভলভমেন্ট অফ লিভার হবে, এবং লিভারের যে নর্মাল যে আর্কিটেকচার, হেপাটোসাইটের যে আমি প্যারেনকাইমাল যে কর্ড গুলো, হেপাটোসাইট প্লেট গুলো দেখিয়েছি, সাইনোসয়েডাল অ্যারেঞ্জমেন্টটা দেখেছি, পোর্টাল ট্র্যাক্টের যে অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখে এসেছি, এই যে লিভারের যে আর্কিটেকচার, লোবিউল আর্কিটেকচার, এই আর্কিটেকচারটা টোটাল লস হয়ে যাবে এবং ডিসরাপশন হয়ে যাবে। ডিসরাপশন হয়ে কি হবে, ফাইব্রাস সেপ্টা দিয়ে এই যে যখন নেক্রোসিস হবে হেপাটোসাইট গুলো, পরবর্তীতে সেখানে ফাইব্রাস সেপ্টা তৈরি হবে, এবং যে হেপাটোসাইট গুলো থাকবে ভায়াবল, তাদের ভিতরে আমরা রিজেনারেটিভ চেঞ্জ পাবো। তো এখন এই যে সিরোসিসে কি হচ্ছে, যে পুরো লিভারটাই রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রাস সেপ্টা, এটাতে এই স্ট্রাকচারে কনভার্ট হবে। তো যখন এই যে নোডিউলগুলোর কথা বলছি, এই নোডিউলগুলোর অ্যাকর্ডিং টু সাইজ অনুসারে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে মাইক্রো নোডুলার, যখন এই নোডুলগুলোর সাইজ হবে লেস দেন 3 মিলিমিটার,
আর যদি মোর দেন 3 মিলিমিটার হয় তাহলে আমরা বলবো ম্যাক্রোনোডুলার সিরোসিস। তো সাধারণত ম্যাক্রোনোডুলার সিরোসিস পাওয়া যায় অ্যালকোহলিক হেপাটাইটিসে, হিমোক্রোমাটোসিস, ড্রাগস এবং ক্রনিক বিলিয়ারি ডিজিজে। আর ম্যাক্রোনোডুলার সিরোসিস আমি আগে বলেছি যে যখন নোডুলার সাইজটা 3 মিলিমিটারের বেশি হবে তখন আমরা এটাকে বলবো ম্যাক্রোনোডুলার সিরোসিস। সাধারণত ক্রনিক ভাইরাল হেপাটাইটিস এবং অটোইমিউন হেপাটাইটিস হলে আমরা ম্যাক্রোনোডুলার সিরোসিসটা পেয়ে থাকি। তো সিরোসিসের কারণগুলো আমরা যদি একেবারে সামারি করি তাহলে বলতে হবে যে সবচেয়ে বেশি সিরোসিস হয় অ্যালকোহলিক লিভার ডিজিজে, ভাইরাল হেপাটাইটিস, বিলিয়ারি ডিজিজ, প্রাইমারি হেমোক্রোমাটোসিস এবং ক্রিপ্টোজেনিক বা আননোন কজেও কিছু পেশেন্টের সিরোসিস পাওয়া যায়। তো সিরোসিসের প্যাথোজেনেসিস বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আমি আগে যে মরফোলজিক্যাল প্যাটার্ন অফ হেপাটোসাইট ইনজুরি বলে এসেছি, তো সেখানে যেটা আমরা বলছি এই যে অ্যালকোহল, ভাইরাস, ড্রাগস, টক্সিনস বা জেনেটিক কারণে যখন হেপাটোসাইটের ইনফ্লামেশন হবে এবং পরবর্তীতে এই ক্রনিক ইনফ্লামেশনের স্টেপ হিসেবে হিলিং হিসেবে ফাইব্রোসিস হবে। তো ফাইব্রোসিসটা প্রথমে থাকবে স্পটি, পরবর্তীতে যখন পোর্টাল সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্র্যাক পর্যন্ত ফাইব্রোসিস স্প্রেড করবে তখন সেটাকে আমরা বলি ব্রিজিং ফাইব্রোসিস। এবং এই ব্রিজিং ফাইব্রোসিসের পাশে যে ভায়াবল হেপাটোসাইট গুলো থাকবে তারা একটা রিজেনারেটিভ নোডিউল তৈরি করবে। তো যখন এরকম ফাইব্রোসিস এবং রিজেনারেটিভ নোডিউল তৈরি হয়, লিভারের আর্কিটেকচারটা টোটাল লস অফ আর্কিটেকচার হয়ে যায়, তখন কি হয় এই যে পোর্টাল ট্র্যাক্টে যে ব্লাড ভেসেল গুলো আছে, সেন্ট্রাল ভেইন, পোর্টাল হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, এখানে ব্লাড ফ্লো গুলো অবস্ট্রাকশন হবে এবং একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস বা শান্ট তৈরি হবে। পরবর্তীতে পোর্টাল ভেইন অবস্ট্রাকশন হয়ে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে এবং অনেকদিন যদি এই লিভার সিরোসিসকে রিগ্রেস না হয় ফাইব্রোসিসটা, তাহলে সেটা ধীরে ধীরে লিভার ফেলিওরের দিকে চলে যাবে। তো এখানে আমি আগেও এটা দেখিয়েছি যে লিভার সিরোসিসের মেইন যে কালপ্রিট বা মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে স্টিলেট সেল। তো স্টিলেট সেলগুলো আমরা জানি যে সে স্পেস অফ ডিসিতে কুইসেন্ট অবস্থায় থাকে, কিন্তু যখন কোনো ইনজুরি হয়, টক্সিন, ভাইরাস, কোলেস্টাসিস বা অটোইমিউনিটি অথবা হাইপোক্সিয়ার কারণে যখন হেপাটোসাইট ইনজুরি হয়, তখন হেপাটোসাইট থেকে এবং এন্ডোথেলিয়াল সেল থেকে অনেকগুলো সাইটোকাইন রিলিজ হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর এবং ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। তো এইসব ফ্যাক্টরগুলো করে কি এই সাইটোকাইনগুলো এবং লিভার এরা কুইসেন্ট স্টিলেট সেলকে অ্যাক্টিভেট করে মায়োফাইব্রোব্লাস্টে কনভার্ট করে। তো মায়োফাইব্রোব্লাস্টে যখন কনভার্ট হয় তখন এই মায়োফাইব্রোব্লাস্টের কাজ হচ্ছে কি ফাইব্রাস টিস্যু তৈরি করা, অর্থাৎ সে কোলাজেন সিনথেসিস করে এবং কোলাজেন সিনথেসিস করে লিভারে সে ফাইব্রোসিস করে দেয়। কিন্তু পরবর্তীতে নর্মাল কন্ডিশনে যদি আমরা এই কজগুলোকে উইথড্র করে ফেলি, টক্সিন উইথড্র করি, ভাইরাসকে আমরা ট্রিটমেন্ট করি, কোলেস্টাসিসকে ট্রিটমেন্ট করি, অটো অ্যান্টিবডি ট্রিটমেন্ট করি, পরবর্তীতে এই স্টিলেট সেলটা আবার অ্যাপোপ্টোসিস হয়ে যাবে অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ফাইব্রোসিস থেকে অর্গানটাকে আমরা সেভ করতে পারবো। কিন্তু যদি আমরা ইনজুরিয়াস এজেন্টগুলোকে আমরা ট্রিটমেন্ট না করি তাহলে ফাইব্রোসিসটা প্রোগ্রেস করতে থাকবে এবং পরবর্তীতে রিজেনারেটিভ নোডিউল ফর্মেশন হয়ে পেশেন্টের পুরো লিভারটা সিরোটিক হয়ে যাবে। তো এখানে আমরা একটা নর্মাল লিভার দেখতে পাচ্ছি। নর্মাল লিভার, এখানে কোনো সিরোটিক স্ট্রাকচার বা সিরোটিক নোডিউল নাই। তো এখানে হচ্ছে কি যে পুরো লিভারটাই একটা ছোট ছোট নোডিউলে কনভার্ট হয়েছে। তো এগুলা বড় বড়, এগুলো যেহেতু সাইজে বড়, তো এগুলো হচ্ছে ম্যাক্রোনোডুলার সিরোসিস। এখানে আমরা ছোট ছোট পিন পয়েন্ট নোডিউল দেখতে পাচ্ছি, তো এগুলো হচ্ছে মাইক্রোনোডুলার সিরোসিস। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু হিস্টোলজি আমরা কি দেখতে পাবো, আমি বলেছি যে সিরোসিসের বাই ডেফিনিশন যে হোল অফ দ্য লিভার ইজ ট্রান্সফর্মড ইনটু ডিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই fibrous septa and variable amount of vascular shunt। তো এখানে আমরা যে হেপাটোসাইট, যে ভায়াবল হেপাটোসাইট গুলো যারা রিজেনারেটিভ চেঞ্জ হয়েছে, একটা নোডিউল ফর্ম করেছে এবং এই নোডিউলের চারপাশে হচ্ছে ফাইব্রাস সেপ্টা বা অর্থাৎ স্টিলেট সেল যে ফাইব্রাস টিস্যুগুলো তৈরি করে সেই ফাইব্রাস সেপ্টা দিয়ে নোডিউলটাকে সারাউন্ড করেছে। তো এখানে একটা কথা বলে রাখি যে হেপাটোসাইটের আমরা জানি এটা হচ্ছে একটা স্টেবল সেল, অর্থাৎ সে সাধারণত সে G0 বা কুইসেন্ট স্টেজে থাকে, কিন্তু যখন কোনো ইনফ্লামেশন বা কোনো স্টিমুলাই পায় তখন এই লিভার সেল তখন সে G0 থেকে G1 স্টেজে যায় এবং সে সেল সাইকেলে এন্ট্রি করতে পারে। তো এবং এই হেপাটোসাইট হচ্ছে বডিতে একমাত্র সেল যাদের এক্সটেন্সিভ রিজেনারেটিভ পাওয়ার থাকে। তো এই সম্পর্কে একটা গ্রিক মিথোলজির একটা গল্প আছে যে প্রমিথিউস, উনি একজন গ্রিক দেবতা। তো উনি করেছিলেন কি যে একটা
আগুনের রহস্য, অর্থাৎ একটা রহস্যটা উনি চুরি করেছেন। তো এই চুরির সিক্রেট অফ ফায়ার চুরি করার অপরাধে তো গর্জিয়াস ওনাকে একটা পানিশমেন্ট দেন। সেই পানিশমেন্টটা ছিল কি, ওনাকে একটা রক বা শিলা পাথরের সাথে ওনাকে বেঁধে রাখা হয়েছিল এবং একটা ঈগল প্রতিদিন ওনার লিভারটাকে খেয়ে ফেলতো এবং পরের দিনই এই লিভারটা আবার কমপ্লিটলি রিজেনারেট করতো। অর্থাৎ এই গল্পটার মাধ্যমে বোঝানো হচ্ছে কি, যে অ্যানসিয়েন্ট গ্রিক পিপলরা ওরাও জানতো যে লিভার বা হেপাটোসাইটের একটা এক্সটেন্সিভ রিজেনারেটিভ পাওয়ার আছে। বলা হচ্ছে কি, যে 20% যদি লিভার টিস্যু ভায়াবল থাকে তাহলে সেটা কমপ্লিটলি রিকভার করতে সক্ষম। তো এখানে এই যে রিজেনারেশন বলতে গেলে আমরা কিন্তু পুরোপুরি স্ট্রাকচারাল রিজেনারেশন বলি না, আমরা বলি যে ফাংশনাল রিজেনারেশনটা, যেটাকে আমরা কম্পেনসেটরি গ্রোথ বলি। এবং পুরোপুরি একটা লিভার অ্যাটলিস্ট 25% টিস্যু যদি ভায়াবল থাকে সেখান থেকে সে তার পুরোপুরি নর্মাল ফাংশন রিজেনারেশন হয়ে নর্মাল ফাংশন করতে পারে। এবং এই আইডিয়া থেকেই যে লিভার ট্রান্সপ্লান্ট যে আমরা করি, বা দেখা গেছে কি যে খুব অল্প পরিমাণ লিভার টিস্যুই ট্রান্সপ্লান্ট করা হলে যে অ্যাকুট হেপাটিক ফেলিওরে যে লিভার ট্রান্সপ্লান্টটাই একমাত্র চিকিৎসা। তো সেখানে দেখা যায় যে ডোনার থেকে খুব অল্প পরিমাণ লিভার টিস্যু নিলেও লিভারটা বোথ ডোনার এবং রিসিপিয়েন্টের লিভারটা কমপ্লিটলি রিজেনারেশন করতে পারে এবং তার ফাংশনটা নর্মাল ফাংশন সে মেনটেন করতে পারে। তো আমরা এখানে সিরোসিসের একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে পুরো লিভারটাই রিজেনারেটিভ নোডিউলে কনভার্ট হবে এবং সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু। তো এখানে আমরা আরেকটা ছবি সিরোসিসে দেখতে পাচ্ছি, এখানে এক্সটেন্সিভ ফাইব্রোসিস আমরা দেখতে পাচ্ছি এবং তার গ্যাপে গ্যাপে হচ্ছে রিজেনারেটিভ নোডিউলগুলো। তো এখন আসি আমি আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আমরা লিভারের যে বিভিন্ন রকমের ইনজুরিগুলো আমরা প্যাটার্নগুলো দেখেছি, অ্যাকিউট লিভার ফেলিওরে আমরা অ্যাকিউট হেপাটিক নেক্রোসিস হয় এটা দেখতে পেয়েছি, এবং সিরোসিস আমরা দেখেছি যে ফাইব্রাস টিস্যু এবং রিজেনারেটিভ নোডিউল। তো এগুলো ডায়াগনোসিস করার জন্য, লিভার ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা সাধারণত সবচেয়ে বেশি বায়োকেমিক্যাল টেস্টের উপর ডিপেন্ড করি। বিশেষ করে আমরা লিভার এনজাইমগুলো দেখি, কোয়াগুলেশন প্রোফাইল দেখি। তো সেরোলজিক্যাল টেস্ট এবং বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমেই আমরা সাধারণত এখন সারা ওয়ার্ল্ডেই আমরা লিভারের ডিজিজগুলোর ডায়াগনোসিস এবং প্রগনোসিস দেখতে পারি। কিন্তু তারপরেও যেহেতু হিস্টোপ্যাথোলজি হচ্ছে সব টিস্যু ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড বা মেইন স্টে অফ টিস্যু ডায়াগনোসিস, সো আমাদেরকে অবশ্যই হিস্টোপ্যাথোলজি করতে হবে। তো এখানে লিভার টিস্যুর হিস্টোপ্যাথোলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিভার বায়োপসি। তো লিভার বায়োপসি করে আমরা লিভার টিস্যু কালেক্ট করতে পারি। তো এবং এই লিভার টিস্যুগুলোতে আমরা লিভারের সব রকমের ডিজিজগুলো ডায়াগনোসিস করতে পারি। তো লিভার বায়োপসি সাধারণত এই যে আমরা পার অ্যাবডোমেন পারকিউটেনিয়াস রুটে করে থাকি, যেটাকে আমরা কোর নিডল বায়োপসি করতে পারি। আমরা সাধারণত 3টা রুটে লিভার বায়োপসি করতে পারি। পারকিউটেনিয়াস রুটে করতে পারি, যেটা সবচেয়ে বেশি করা হয়। ট্রান্সজুগুলার রুটেও আমরা লিভার বায়োপসি করতে পারি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমেও আমরা লিভার বায়োপসি করতে পারি। তো এখানে আমরা এই যে লিভার বায়োপসি, কোর নিডল বায়োপসির মাধ্যমে একটা কোর অফ লিভার টিস্যু আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণত দেখা গেছে কি যে অ্যাটলিস্ট 15 মিলিমিটার কোর যদি আসে এবং মোটামুটি 10 থেকে 11টা পোর্টাল ট্র্যাক যদি ওই কোরে থাকে, তাহলে আমরা লিভার টিস্যুর লিভার ডিজিজগুলো ডায়াগনোসিস করতে পারি। তো এই লিভার ডিজিজগুলো আমরা ডায়াগনোসিস করার জন্য এই লিভার বায়োপসি, তো এটা ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কমপ্লিকেশন এবং এর বায়োপসি ইন্টারপ্রিটেশন, তো এগুলো আসলে অনেক বেশি আলোচনার বিষয়। তো যদি কারো লিভার বায়োপসি সম্পর্কে ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করলে আমি লিভার বায়োপসি নিয়ে আলাদা একটা ক্লাস করে আমি এই লিভার বায়োপসি সম্পর্কে বলতে পারবো। এটা খুব অল্প সময়ে এটা আলোচনা করা আসলে সম্ভব নয়। এখানে শুধু এতটুকুই বলবো যে আমরা লিভারের যে হিস্টোপ্যাথোলজি করি সেটা আমরা সাধারণত এই যে লিভার টিস্যুর কোর বায়োপসির মাধ্যমেই আমরা হিস্টোপ্যাথোলজিটা করতে পারি। এর মাধ্যমে আমরা যা যা করতে পারি সেটা হচ্ছে বিশেষ করে লিভার ট্রান্সপ্লান্টেশন হওয়ার পরে যে ট্রান্সপ্লান্ট রিজেকশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই লিভার বায়োপসি করতে হবে। ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, লিভার সিরোসিস প্রত্যেকটা ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা লিভার বায়োপসি থেকে টিস্যু কালেক্ট করতে পারি। এখানে আমরা লিভারের যে কোর নিডল বায়োপসি, এই বায়োপসিতে আমরা একটা সিরোসিস ডায়াগনোসিস করতে পারছি। এখানে দেখতে পাচ্ছি ফাইব্রাস সেপ্টাগুলো এবং তার পাশে একটা অনেকগুলো রিজেনারেটিভ নোডিউল সারাউন্ডেড বাই ফাইব্রাস সেপ্টা, অর্থাৎ এখানে খুব সহজেই আমরা লিভার সিরোসিসটা ডায়াগনোসিস করতে পারছি। আচ্ছা, তাহলে আমি আমার আজকের আলোচনার শেষে চলে আসছি।
তো আজকে আমি যা যা আলোচনা করেছি সেটা হচ্ছে কি যে লিভারের হিস্টোলজি এবং তার সাথে লিভার সেলের যে প্যাটার্ন অফ ইনজুরি কিরকম হতে পারে, সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, ফাইব্রোসিস এবং ইনফ্ল্যামেশন। তো এই জেনারেল মেকানিজম অফ হেপাটোসেলুলার ইনজুরিটা আমি আজকে বলে দিলাম। আমি আগামী ক্লাসে আমি যে ভাইরাল হেপাটাইটিস বা অ্যালকোহলিক হেপাটাইটিস বা অন্যান্য যে লিভার ডিজিজগুলো বলবো, তাতে করে আমরা এই মরফোলজিক্যাল প্যাটার্নগুলোই আমরা সাধারণত সব ইনজুরিতে দেখে থাকি। তো তখন আমরা এগুলো ডিটেলস আরো আলোচনা করব। তো আশা করছি যে আজকের আলোচনা সবার ভালো লেগেছে, সবাই লিভার সম্পর্কে বুঝতে পেরেছে। আমি যা যা ইনফরমেশন গুলো বলেছি এটা রবিন্স প্যাথোলজি থেকে নেওয়া, এবং সকলকে রিকোয়েস্ট করবো রবিন্স প্যাথোলজিটা একটু দেখে নিতে। আর এখানে আজকে যারা আমার ক্লাসে যারা ভিউয়ার্স আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে ডক্টরস লিসন এটা একটা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি। এই চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট মেডিকেল টপিকস নিয়ে আলোচনা করা আছে, বিশেষ করে কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে। আমি আশা করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।